আচ্ছা দেখেন এদিকে, সবাই একটু এদিকে খেয়াল করি। আচ্ছা, এই প্রশ্নটা এটা লেভেল 2 এ বিটিবি যখন লেভেল 2 ছিল, লেভেল 2 এ এই প্রশ্নটা যে কোনো একটা সালে চলে আসছিল। পরপর ২ বার ৩ বার এই প্রশ্নটা দিয়ে অ্যাসেসমেন্ট হয়েছে আরকি। এটা গুরুত্বপূর্ণ একটা। আর এই কাজটা শিখতে পারলে আমরা অনেক কিছু মোটামুটি শিখে যাবো ইলাস্ট্রেটরে। এখানে দেখেন ইউ আর সাপোজ টু ক্রিয়েট এ ভেক্টর ইমেজ অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন বিলো। মানে ভেক্টর ইমেজ তৈরি করতে হবে নিচের ইনস্ট্রাকশন গুলো ফলো করে। আচ্ছা, প্রথম ইনস্ট্রাকশন দেওয়া আছে ইলাস্ট্রেটর আর্টবোর্ড 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার, কালার মোড RGB, এই জিনিসটা করতে হবে। তা প্রথমে আমরা কি করব, আর্টবোর্ডটা নিয়ে নিব 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার। আর কালার মোডটা কি করব, এই যে এখানে কালার মোড যদি চেঞ্জ করতে না পারি, এখানে অ্যাডভান্স অপশনে আসবো, এখান থেকে আমরা কালার মোডটা চেঞ্জ করে দিব। এরপর যদি সমস্যা হয়ে যায়, যে কালার মোড নিতে আমার সমস্যা হয়েছে, আমরা এখানে কিন্তু দেখতে পাবো যে আসলে কোন কালার মোডটা নেওয়া হয়ে গেছে। যদি আমরা ভুল করে কালার মোডটা নিতে ভুলে যাই, তাহলে ফাইলে যাব, ফাইল থেকে কালার মোড, ডকুমেন্ট কালার মোড, এখান থেকে আমরা কালার মোডটা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে? তা যাই হোক, আমরা এখানে প্রথম কাজটা করে ফেলছি। পরের কাজ হচ্ছে ডিজাইন এরিয়া। ডিজাইন এরিয়াটা হতে হবে কত, 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার। ফিল কালার দিতে হবে R0, G40, B80, অর্থাৎ রেড 0, গ্রিন 40 এবং ব্লু হবে 80। ঠিক আছে? এই কাজটা আমরা করে ফেলবো ডিজাইন এরিয়ার মধ্যে। ডিজাইন এরিয়াটা কিভাবে নিতে হবে, আমরা এখানে রেক্টাঙ্গেল যাব, রেক্টাঙ্গেল টুল ক্লিক করে নিয়ে এখানে ক্লিক করব, করার পরে 24, এখানে 24 দিয়ে দিব। দেন এখানে ওকে করে ফেলবো। এখানে কি করতে বলছে, আমাদের ফিল কালার করতে বলছে, অর্থাৎ আমাকে শুধুমাত্র কালারটা ফিলের মধ্যে দিতে হবে। সেক্ষেত্রে আমরা স্ট্রোকটাকে এখানে নাল করে দিব, ফিলের মধ্যে কালারটা দিয়ে দেব। এখানে RGB, আর হচ্ছে 0, G40 আর B হচ্ছে 80। দেন এটাকে কি করতে হবে, আমাদের অ্যালাইন করতে হবে কিসের সঙ্গে, আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে দিতে হবে। আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করতে গেলে আর্টবোর্ড প্যানেলটা আমাকে এখানে সচল রাখতে হবে। দেন এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। তারপর এটাকে সিলেক্ট করে আমরা ভার্টিক্যাল হরিজন্টাল দুই দিকে হচ্ছে সেন্টার লাইন করে দিব। এটা হচ্ছে আমার আহ, যেটা আমাদের ডিজাইন এরিয়া সেটা। এখন এখান থেকে আমাদের সেফ জোন তৈরি করতে হবে। সেটা এখানে বলা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের সেফ জোনটা তৈরি করে নিতে হবে। তা আমরা জানি সেফ জোনটা কিভাবে তৈরি করা লাগে। আমরা অবজেক্টে যাব, এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, এখান থেকে পাথ, দেন অফসেট পাথ, যাওয়ার পরে এখানে আমরা মাইনাস করে দেব। মাইনাস যে কোনো একটা পরিমাণ বসে দেবো, মাইনাস দেখি 1 সেন্টিমিটার দিলে কতটুকু আসে, মোটামুটি আসতেছে। ঠিক আছে? -1 সেন্টিমিটার করে দিলাম। এবার এইটা সিলেক্ট থাকা অবস্থায় এর উপর রাইট ক্লিক করব, দেন এখান থেকে মেক গাইড, গাইডটা হয়ে যাবে। এরপরে আমাদের একটা কাজ করতে হবে কি, এই যে আমাদের ডিজাইন এরিয়াটা আছে, এটার সেন্টারটা বোঝার জন্য আমাদের অনেকগুলো কাজ এখানে অনুমানের ভিত্তিতে করতে হবে। সেজন্য এখানে আমরা কি করব, একটা ম্যানুয়াল গাইড তৈরি করব। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল R অর্থাৎ রুলারটা শো করে ফেলবো। তারপর এই দিক থেকে একটা গাইড নিয়ে এসে এই জাস্ট সেন্টারে বসাই দিব, এই দিক থেকে একটা গাইড নিয়ে এসে এই সেন্টারে বসাই দিব। এখন আমাদের এখানে কাজের পরিবেশ তৈরি হয়ে গেছে, আমরা ডিজাইনটা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরবর্তী অপশনে যাই, এখানে কি বলা আছে, ক্রিয়েট টু রেক্টাঙ্গেল, দুইটা রেক্টাঙ্গেল তৈরি করতে হবে 6 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার। এটার মাপ হবে 6 সেন্টিমিটার গুণন 6 সেন্টিমিটার এট দ্য আপ লেফট অ্যান্ড বটম রাইট কর্নার অফ দ্য ডিজাইন এরিয়া। এটা কি করতে হবে, আপ লেফট অর্থাৎ উপরের বাম দিকে এবং বটম রাইট নিচের ডান দিকে আমাদের এটা বসাইতে হবে। ইউজ অরেঞ্জ কালার ফর ফিল, এবং এটাকে কি করতে হবে, অরেঞ্জ কালার দ্বারা ফিল করতে হবে। তাহলে প্রথম কাজ হলো এখানে 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার আমাদের একটা দুইটা রেক্টাঙ্গেল নিতে হবে। আমরা 6 সেন্টিমিটার নিয়ে নেবো, এখানে যেহেতু সেন্টিমিটার করাই আছে, তো এখানে আমরা 6, দেন এখানে 6 ওকে করে দিব। এটাকে অরেঞ্জ কালার করব। অরেঞ্জ কালার বলতে আমরা এখান থেকে ড্রপ ডাউন মেনু করে আমরা এখান থেকে একটা কালার এরিয়া নিয়ে নিব।
এখানে আরটাকে আমরা একবার 255 পর্যন্ত করে দিব, তারপর এখানে জিটাকে মোটামুটি একটু এদিকে বাড়াই দিব, ঠিক আছে। এটাকে 0 করে দিলে ভালো হয়। এখান থেকে মোটামুটি হ্যাঁ এরকম একটা কালার নিয়ে আসতে হবে, মানে হলুদের চাইতে একটু ডিপ। এটা হচ্ছে অরেঞ্জ কালার। আবার এটাকে বসাতে হবে কোথায়? আপ লেফট। আপ লেফট বলতে কি উপরের বাম দিকে। আর কোথায় বসাইতে হবে? নিচের ডান দিকে। এটাকেই কপি করে নিচের আমরা ডান দিকে বসাই দিব। আচ্ছা যখন বসাবো তখন আমরা এখান থেকে করতে পারি কি, ভিউ থেকে আমরা আউটলাইনটা দেখতে পারি। আউটলাইনটা দেখলে কি হবে, আমাদের কাজটা সঠিকভাবে হলো কিনা, সঠিক জায়গায় বসলো কিনা, মেজারমেন্ট ঠিক আছে কিনা আমরা কিন্তু এখান থেকে এটা চেক করে দেখতে পারবো, ঠিক আছে। ক্রিয়েট এ রেক্টাঙ্গেল শেপ। আবার একটা রেক্টাঙ্গেল তৈরি করতে হবে 23 সেন্টিমিটার ইন্টু 23 সেন্টিমিটার এট দ্য সেন্টার অফ দ্য ডিজাইন এরিয়া। এটা বসাইতে হবে কোথায়? ডিজাইন এরিয়াটা ঠিক মাঝ বরাবর। আচ্ছা আমরা কাজটা করে ফেলি। নিতে হবে কি 23, আবার 23 করার পরে এটাকে জাস্ট আমরা কি করব, এখান থেকে অ্যালাইন করে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড, তো আমাদের অ্যালাইন টু আর্টবোর্ড তো এখানে করাই আছে, অপশন দেওয়াই আছে, সরাসরি এখানে চলে আসবে। আচ্ছা এরপর কি করতে হবে? মেক রাউন্ড দ্য আপ লেফট অ্যান্ড বটম রাইট কর্নার। আপ লেফট অর্থাৎ উপরের বাম দিকে, বটম রাইট অর্থাৎ নিচের ডান দিকে at 5 সেন্টিমিটার and up right corner at 2 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের উপরের বাম দিকে করতে হবে 5 সেন্টিমিটার এবং নিচের ডান দিকে করতে হবে 2 সেন্টিমিটার। ইউজ রেড কালার ফর ফিল। এবং এই অবজেক্টটাকে আমাদের রেড কালার দ্বারা ফিল করতে হবে। প্রথমে আমরা এটাকে রেড কালার দ্বারা ফিল করে ফেলি। রেড কালার দ্বারা ফিল করা হয়ে গেছে। এবার উপরের ডান দিকে আমরা কি করব? রাউন্ড করব, তাই না? তো এখানে কি করব যে ডাইরেক্ট সিলেকশন টুল নেব। ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এই যে গোলাকার ইয়েটা আছে, শেপটা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা অপশন দেখতে পাবো, এখানে দিয়ে দিব হলো 5 সেন্টিমিটার। আর নিচের ডান দিকে এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দিয়ে দিব 2 সেন্টিমিটার। সরি, জাস্ট এটাকে ক্লিক করতে হবে। 2 সেন্টিমিটার এভাবে দিতে হবে। ক্রিয়েট রেক্টাঙ্গেল শেপ 11 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার। আর একটা রেক্টাঙ্গেল তৈরি করতে হবে, যার মাপ হবে 11 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার at the upright align of previous rectangle shape। এটাকে কি করতে হবে? প্রথমে যে আমরা রেক্টাঙ্গেল শেপটা নিয়েছি, এই রেক্টাঙ্গেল শেপের হ্যাঁ আপ রাইট অর্থাৎ উপরের ডান দিকের সাথে অ্যালাইন করে দিতে হবে। তাহলে রেক্টাঙ্গেল তৈরি করতে হবে কত? 11 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার 15 সেন্টিমিটার। এটাকে আমরা যে কোনো একটা বিপরীত কালার দিতে পারি। আর এটাকে কোথায় করতে হবে অ্যালাইন? এই প্রথম যে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপটা ছিল এইটার সঙ্গে আমাদের আপ রাইট কর্নারে এটাকে আমাদের দিয়ে দিতে হবে। এখানে আউটলাইন করে দিবেন। আউটলাইন দেখলে হবে কি, আমরা মেজারমেন্টটা করতে আমাদের সুবিধা হয়ে যাবে। আচ্ছা তারপর কি করতে হবে? মেক upright corner at 2 centimeter and bottom left corner at 6.5 centimeter। এটা কি করতে হবে? আমাদের রাউন্ড করতে হবে। মেক আপরাইট কর্নার রাউন্ড কত কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। অর্থাৎ উপরের ডান দিকে 2 সেন্টিমিটার এবং নিচের বাম দিকে 6.5 সেন্টিমিটার আমাদের রাউন্ড করে দিতে হবে। তাহলে উপরের ডান দিকে বলতে এই যে উপরের এই অংশটা আমাদের 2 সেন্টিমিটার রাউন্ড করে দিতে হবে। এখানে আমরা ডাবল ক্লিক করব, করার পর এখানে দিব হলো 2 সেন্টিমিটার। আর নিচের হচ্ছে
বাম দিকে এখানে করে দিব হলো 6.5 সেন্টিমিটার। তখন আমাদের অবজেক্টটা এরকম হয়ে যাবে। আচ্ছা, ইউজ দ্য রেক্টাঙ্গেল শেপ। এই রেক্টাঙ্গেল শেপটাকে ব্যবহার করতে হবে ফর মাস্ক এ পিকচার, একটা পিকচার মাস্ক করার জন্য, অফ দ্য ম্যান অর উম্যান উইথ স্মাইল অ্যান্ড কনফিডেন্ট ফেস। একটা হচ্ছে স্মাইল অ্যান্ড কনফিডেন্ট ফেস একটা ছবি লাগবে। ওই ছবিটাকে এখানে আমরা ব্যবহার করব মাস্ক হিসেবে, ঠিক আছে? মানে এর মধ্যে আমাদের ছবিটাকে ভরাট করে দিতে হবে, ঠিক আছে? প্রিভিয়াস, না না, এটা তো কালার থাকবে না। এটা যখন ছবিটা আমরা এখানে বসাই দিব, হ্যাঁ, ছবিটা বসাই দিলে এটা তো আর অবজেক্ট থাকতেছে না। আমরা যে কোনো একটা যদি ছবি এখানে বসাই দেই তখন কিন্তু আমাদের এখানে বলা আছে প্রিভিয়াস রেক্টাঙ্গেল শেপ, মানে একবার প্রথম যে রেক্টাঙ্গেল শেপটা আছে ওটার সঙ্গে আমাদের এখানে অ্যালাইন করে দিতে হবে। এটা অলরেডি 3টা সেশনে চলে আসছিল এটা, হ্যাঁ, এই প্রশ্নটা। এই প্রশ্নটা সম্পর্কে আমার আইডিয়া আছে। এটা একটা সালের প্রশ্ন, বিটিইবির সালের প্রশ্ন। এটা দিয়ে লেভেল 2 এর পরীক্ষা হয়েছে আর কি, লেভেল 2 এক্সাম হয়েছে। অনেকেই ইয়াটা আর কি প্রজেক্টটা করছে, এই প্রজেক্টটা সম্পর্কে ধারণা আছে অনেকে। যা হোক, পরের প্রশ্নে চলে যাই। হোয়াট নেক্সট? এটা একটা একটা ছবি তারা দিবে আর কি, স্মাইল অ্যান্ড কনফিডেন্ট ফেস, মানে হাস্যোজ্জ্বল একটা ছবি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটাকে আহ, যে কোনো একটা ছবি, যে কোনো একটা ছবি আমরা এখানে মার্কস করে ফেলবো আর কি, ঠিক আছে? আচ্ছা, না আমরা এখান থেকে দেখি ডাউনলোড করা যায়, নেট আছে, দেখি চেষ্টা করে। প্রফেশনাল, প্রো এফ ডবল এস আই এল, প্রফেশনাল, এস এম আই এল, স্মাইল ফটো। যে কোনো একটা নিয়ে নেই আমরা। ছবিগুলোর রেজলিউশন, আচ্ছা হোক, আমরা যে কোনো একটা নেই আগে। এটার তাহলে ওই যে আলাদা ইয়া লাগবে, আইএসপিতে চলে গেছে। আচ্ছা, এটাই ডাউনলোড করি। আচ্ছা, স্মাইল ফেস ছবিটাকে আমরা এখানে প্লেস করতে পারি বা ওপেন করতে পারি। ছবিটাকে আমরা এখানে ওপেন করে নিই, স্মাইল ফেস। এই ছবিটা কি করবেন, এখানে প্রথমে সেট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, যখন আমরা হচ্ছে কোনো কিছুকে মাস্ক করব, মাস্ক করার সময় যে অবজেক্টটা দিয়ে মাস্ক করতে হবে সেই অবজেক্টটা সবসময় উপরে থাকতে হবে। যেটাকে আমরা মাস্ক করব সেই অবজেক্টটা নিচে থাকবে, না হলে কিন্তু আমাদের কাজটা হবে না, ঠিক আছে? এটা একটু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা,
আমরা তো নিচের অবজেক্টটা দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, আউটলাইন দেখবো আর কি। আউটলাইন দেখার পরে এই নিচের অবজেক্টটাকে সিলেক্ট করব, করার পর এর উপরে রাইট ক্লিক, দেন এখানে অ্যারেঞ্জ ব্রিং টু ফর্ম, মানে উপরে চলে আসবে, ঠিক আছে, উপরে চলে আসবে। আচ্ছা, আবার আমরা হচ্ছে এখান থেকে প্রিভিউটা চেক করব। আচ্ছা, এখন আমরা ছবিটার কতটুকু অংশ নিব সেটা যদি আমরা এখান থেকে বুঝতে না পারি, সেখানে আর সেক্ষেত্রে আরেকটা বুদ্ধি হচ্ছে, আমাদের এখানে যে অবজেক্টের অপাসিটিটা আছে, অর্থাৎ এখানে ট্রান্সপারেন্সি যেটা আছে, এখানে অপাসিটি দেওয়া আছে 100%, আমরা এখানে একটু কমাই দিয়ে দেখব যে কতটুকু অংশ আসতেছে। আচ্ছা, এতটুকু অংশ, মানে যেটা রাখলে ভালো হবে। এখন আমরা কিন্তু এখান থেকে মেজারমেন্ট করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, যখন আমাদের এটা করা হয়ে যাবে, দেন এখান থেকে আমরা কি করব, এই অপাসিটিটাকে আবার 100 করে দিব। এবার এই দুইটা অবজেক্ট একসঙ্গে সিলেক্ট করতে হবে, এই অবজেক্টটা একসঙ্গে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে আমরা রাইট ক্লিক করব, এখান থেকে মেক ক্লিপিং মাস্ক, এখানে করলে এই জিনিসটা এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, হোয়াট নেক্সট, আমরা এখন দেখব, আমরা ছিলাম এখানে, তাই না? নাম্বার 6, ক্রিয়েট আ রেক্টেঙ্গল শেপ 8 সেন্টিমিটার ইন্টু 3.4 সেন্টিমিটার। আর একটা রেক্টেঙ্গেল তৈরি করতে হবে যেটার মাপ হবে 8 সেন্টিমিটার গুণন 3.4 সেন্টিমিটার, উইথ আপ লেফট রাউন্ড, অর্থাৎ উপরের বাম দিকের রাউন্ড কর্নার এট 2.5 সেন্টিমিটার। উপরের বাম দিকে রাউন্ড কর্নার করতে হবে 2.5 সেন্টিমিটার। তাহলে রেক্টেঙ্গেল তৈরি করতে হবে 8 ইন্টু 3.4 সেন্টিমিটার, এবং উপরের বাম দিকে রাউন্ড কর্নার করতে হবে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা রেক্টেঙ্গেলটা নিয়ে নেই, 8 ইন্টু 3.54। এখন আপ লেফট কোনটা, আপ লেফট এটা, তাই না? আমরা ডাইরেকশন কি দিব, এখানে ডাবল ক্লিক করব, করার পরে এখানে দিয়ে দিব হলো 2.5 সেন্টিমিটার, এটা এরকম হয়ে যাবে। আচ্ছা, এবার এটাকে কোথায় বসাবো সেটা অবশ্যই পরবর্তী অপশনে দেওয়া আছে আমাদের ইনস্ট্রাকশনে। আচ্ছা, অ্যালাইন দ্য শেপ হরিজন্টাল অ্যালাইন রাইট, হরিজন্টালি আমাদের রাইট অ্যালাইন করতে হবে উইথ প্রিভিয়াস পিকচার শেপ, এই প্রথম যে পিকচার শেপ যেটা নিলাম সেটার সঙ্গে, এন্ড মিডল অ্যালাইন অফ বটম লাইন অফ পিকচার শেপ। অর্থাৎ কি করতে হবে, হরিজন্টাল অ্যালাইন রাইট, হরিজন্টালি ডান দিকে রাইট অ্যালাইন করতে হবে, এবং নিচের দিকে যে পিকচারের লাইনটা দেখা যাচ্ছে ওই লাইনের সঙ্গে মিডল অ্যালাইন করতে হবে, মিডল অ্যালাইন করতে হবে, ঠিক আছে। তাহলে আমার হরিজন্টাল বলতে আমার খাড়াখাড়ি যেটা সেটা হচ্ছে হরিজন্টাল, এটার একবার ঠিক ডান দিকে অ্যালাইন করব, আর হচ্ছে এই লাইনের সঙ্গে এই সেন্টারটা যাতে মাঝখানে থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখানে আবার আমরা আউটলাইনটা চেক করব, করার পরে এটাকে ম্যানুয়ালি এইভাবে ধরে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে এই সেন্টারটাকে লাইনের মাঝখানে যখন ইন্টারসেক্ট কথাটা লেখা আসবে তখন আর কি ছেড়ে দিব, ঠিক আছে। তাহলে এই পিকচারের ঠিক মাঝে মাঝে মাঝখানের লাইনটার সঙ্গে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। অপশনটা এরকম থাকে। আচ্ছা, ইউজ টেক্সট না, আর কি করতে হবে, ইউজ প্রিভিয়াস অরেঞ্জ কালার ফর ফিল। আচ্ছা, আগের যে আমাদের কালারটা ছিল ওই কালার দ্বারা ওটাকে ফিল করতে হবে। এন্ড ইউজ টেক্সট স্পেশাল অফার ইনসাইড দ্য শেপ, এই শেপের ভিতরে লিখতে হবে স্পেশাল অফার, ঠিক আছে। তাহলে এখানে অরেঞ্জ কালার দ্বারা ফিল করব, যেহেতু অরেঞ্জ কালার এখানে নেওয়া আছে, বারবার আমাদের ওখানে নেওয়ার দরকার নাই, আমরা এখান থেকে আইকনের সাহায্যে এখানে এই কালারটা এখানে ব্যবহার করে ফেলবো, এবং এর ভিতরে লিখবো হলো স্পেশাল অফার, স্পেশাল অফার। এখানে ফন্টের কোনো স্পেসিফিকেশন দেওয়া নাই, ফন্ট নেম বা ফন্ট সাইজ এগুলোর স্পেসিফিকেশন দেওয়া নাই। তা আমরা এখানে যে ফন্টটা মানানসই হচ্ছে আমরা এখানে সেই ফন্টটা ব্যবহার করব, আর ফন্টটাকে বোল্ড করে দিব, ঠিক আছে। আর ফন্টটা যখন আমরা এখানে বাড়াই দিব এইভাবে আর কি, যখন ফন্টটাকে বড় করব অবশ্যই শিফট চেপে ধরে বড় করব, হ্যাঁ, তাহলে কি হবে, ফন্টের রেশিওটা, অনেকে কি করে ফন্টটাকে এইভাবে টেনে বড় করে দেয়, তখন কিন্তু আমাদের কি হয়, আমরা এখানে দেখি জিনিসটা এই ক্যারেক্টার প্যানেলে দেখা যাচ্ছে, এটার কিন্তু একটা স্কেলিং আছে, স্কেলিংটা হচ্ছে 100% এখন দেওয়া আছে। যদি আমরা ফন্টটাকে এভাবে বড় করি তখন কিন্তু এই পার্সেন্টেজটা আমার 100% থাকবে না, কম বেশি হয়ে যাবে। অথবা যদি এইভাবে করি তখনও কিন্তু কম অথবা বেশি হয়ে যাবে, অর্থাৎ আমার এটার রেশিওটা ঠিক থাকবে না। রেশিওটা ঠিক থাকার জন্য কি করতে হবে, শিফট চেপে ধরে বড় করব।
আর শিফটের সঙ্গে যদি অল্টার চেপে ধরে বড় করি তাহলে চারিদিক থেকে একসঙ্গে সুন্দরভাবে বড় হয়ে যাবে। আর এখানে যেহেতু ফন্টের কোনো স্পেসিফিকেশন দেওয়া নাই, আমি এখানে ফন্টটা ব্যবহার করবো হলো ক্যালিবারি বোল্ড। তাহলে একটু মোটা সোটা টাইপের ফন্ট চলে আসবে। এটাকে আমি এখানে সেট করে দিব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে এখানে এই যে গাইডটা নিয়েছি, ঠিক আছে, এই গাইডের বাইরে যাতে আমাদের ডিজাইনটা না যায় সেক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করব। ও হয়ে বেশি হয়ে গেছে। এভাবে করে দিব, ঠিক আছে। আরেকটা জিনিস দেখতে হবে, আমি এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করছি, এরা কি ব্যবহার করছে সেটা দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, এরাও ক্যাপিটাল ব্যবহার করছে। এখানে যেভাবে থাকবে আমাদের ঠিক সেইভাবে করতে হবে। আচ্ছা, নাম্বার 7, ক্রিয়েট বিটিবি লোগো। Create BTB logo and use it the top position of the picture's left side. বিটিবি লোগো তৈরি করতে হবে। বিটিবি লোগো তৈরি করার পরে এটা কি করতে হবে, আমরা যে পিকচারটা বার করলাম ঠিক পিকচারের লেফট সাইডে সেটাকে আমাদের বসাতে হবে, ঠিক আছে। এটার সাইজ দিতে হবে 2.25 সেন্টিমিটার অ্যান্ড 2.55 সেন্টিমিটার, অর্থাৎ একদিকে দিতে হবে 2.25 সেন্টিমিটার, এটা হচ্ছে ওয়াইড, আর হাইটে দিতে হবে 2.55 সেন্টিমিটার। এই কাজটা আমাদের করতে হবে। তো প্রথমে আমরা বিটিবি লোগোটা তৈরি করবো। এখানে স্যাম্পল লোগোটা দেওয়া আছে, আমরা এই লোগোটা আমরা তৈরি করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, লোগোটাকে আমি কাজের সুবিধাতে এখানে নিয়ে আসলাম। এখান থেকে আমরা দেখে দেখে লোগোটা তৈরি করে ফেলবো। আচ্ছা দেখেন, এখানে লোগোটা তৈরি করার সময় প্রথমে লোগোটাকে আমরা আই ক্যাচিং করি। কি ধরনের কয়টা কর্নার দেওয়া আছে, এখানে কর্নার দেওয়া আছে 1 2 3 4 5 6, তার মানে 6 কর্নার বিশিষ্ট আমাদের এখানে একটা ডিফল্ট শেপ কিন্তু আছে, আছে না, পলিগন শেপ আছে। তা পলিগন শেপটা ব্যবহার করে আমরা এই ইয়াটা তৈরি করে ফেলবো। প্রথমে আমরা এইভাবে একটা পলিগন শেপ নিব। নেওয়ার পরে এই শেপটাকে জাস্ট এইভাবে ঘুরে আমরা, আচ্ছা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আমরা এই কর্নারটাকে উপরের দিকে দিয়ে দিব, ঠিক আছে। মানে অর্থাৎ পলিগন শেপটাকে কি করতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। এখানে 90 ডিগ্রি করে দিব, উপরের দিকে চলে যাবে। এরপর একটা অপশন করব, এখানে আমরা এই যে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা চলে যাব হলো ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এই অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে চলে যাব পাকার অ্যান্ড প্লট। পাকার অ্যান্ড প্লট এই অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা এটা দেখতে পারবো। এটা দেখেন কি হয়, এইদিকে যদি আমরা দেই তাহলে অবজেক্টটা এরকম হয়ে যায়, আর যদি বাম দিকে আমরা এটা করি তাহলে অবজেক্টটা এরকম হয়ে যাবে। এরকম করতে হবে। এই কাজগুলো কিন্তু এটার স্পেসিফিকেশন যেহেতু দেওয়া নাই, আমরা কি করব, অনুমানের ভিত্তিতে কাজগুলো করব, ঠিক আছে। দেন ওকে করে ফেলবো। করার পরে কি করব, এখানে দেখেন যদি কোনো অবজেক্টের মধ্যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করা, এটা একটা ইফেক্ট, পাকার অ্যান্ড ব্রোড এটা একটা ইফেক্ট, ঠিক আছে। যদি কোনো অবজেক্টের মধ্যে আমরা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি তাহলে আমাদের পূর্বের যে শেপটা থাকে যেটার মাধ্যমে করছি সেটা কিন্তু বোঝা যায় এখানে, ঠিক আছে। তো পরবর্তী কাজগুলো করতে কিন্তু ঝামেলা হয়ে যাবে, সেজন্য কি করতে হবে, ইফেক্টটাকে আমাদের এখানে ভেঙে ফেলতে হবে। তো আমরা কিভাবে ভেঙে ফেলবো, আমরা এই ইফেক্টটা সিলেক্ট থাকা অবস্থায়, এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এক্সপান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপারেন্স যেটা এনাবল থাকবে আমরা সেই কাজটা করে ফেলবো। তাহলে আর কি কি থাকবে না, পূর্বের অবজেক্টটা বোঝা যাবে না, এটা নতুন একটা অবজেক্টে পরিণত হয়ে যাবে। আচ্ছা এটা হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে আমরা একটা ম্যানুয়াল গাইড দিয়ে দিব, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকে দুইটা গাইড দিয়ে, গাইড ব্যবহার করে ফেলবো, ঠিক আছে। তারপর কি করব, আমরা এখান থেকে এই যে লাইন শেপটা ব্যবহার করব। লাইন শেপটা যখন ব্যবহার করব, লাইন তৈরি করার সময় লাইনটা কিন্তু স্ট্রোক দিয়ে হয়, ফিল দিয়ে না, সেজন্য আমাদের স্ট্রোকে কালারটা করতে হবে। এবার যে কোনো একটা পয়েন্টার ধরে আমাদের মাঝ বরাবর শিপ চেপে ধরে ড্রয়িং করে একটা এভাবে লাইন তৈরি করতে হবে, ঠিক আছে। লাইনটাকে আমরা কি করব, এইটার সঙ্গে আমরা অ্যালাইন করে দিব, ঠিক আছে। অ্যালাইন টু সিলেকশন, দুইটাকেই আমরা এখানে এই সেন্টার বরাবর রেখে দিব। আচ্ছা এটা হয়ে গেল। এবার কি করব, আচ্ছা এটাকে আমি বোঝার সুবিধার্থে এটাকে স্ট্রোক কালার করে দিচ্ছি। আচ্ছা
এবার এই লাইনটাকে ধরে আমরা এখানে রোটেট টুল ক্লিক করব। রোটেট টুল যখন ক্লিক করব এখানে পয়েন্টার তৈরি হয়ে যাবে। দেন আমরা এইভাবে মাউস লেফট বাটন চেপে ধরে এটাকে ড্রাগ করব। অর্থাৎ তাহলে কি হয়ে যাবে, ঘুরে যাবে। এই কর্নার গুলোতে এটাকে আমরা মিলাই দিব। যখন আমাদের এখানে মিলে যাবে তখন আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরব। অল্টারটা চেপে ধরার পরে প্রথমে আমরা মাউসটা ছাড়বো, দেন আমরা কিবোর্ড ছাড়বো। এমনি ভাবে আমার আর একটা এইভাবে কপি করে নিয়ে ঠিক এখানে বসাই দিব। দেওয়ার পরে প্রথমে কি করব, আমরা অল্টার চেপে ধরবো, প্রথমে মাউসটা ছাড়বো, দেন কিবোর্ডটা ছাড়বো। এই যে হয়ে গেল। তারপর কি করব, আমার যে কোনো একটা অবজেক্ট আমাকে, বা সবগুলো অবজেক্ট আমরা এখানে গ্রুপ করতে পারি। এই সব লাইনগুলোকে আমরা গ্রুপ করতে পারি। গ্রুপ, এইটা ছাড়া আমরা গ্রুপ করব, ঠিক আছে। এখানে দেখেন অনেকগুলো লাইন দেখা যাচ্ছে। সেই লাইনগুলো কি তৈরি করব, আমরা এইটাকে, এই যে যেটাকে গ্রুপ করলাম এই অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা রোটেট টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে একটা মাপ দিয়ে দিব। ধরেন যে আমি দিয়ে দিলাম -1। তাহলে কি হচ্ছে, আমরা প্রিভিউ দেখলে আমরা বুঝতে পারবো কতটুকু পরিমাণ রোটেট হয়ে যাচ্ছে। এরকম পরিমাণে জায়গা রোটেট হয়ে যাচ্ছে। -1 দিয়ে দিলাম। দেন আমরা যদি কপি করি তাহলে কি হবে, পূর্বেরটাও থাকবে, পরে একটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো -1 দিলে মনে হয় আমাদের এখানে অবজেক্টটা ঘনত্ব বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটু বেশি করে দিতে পারি, -1.5, ঠিক আছে, -1.5 করে দিলাম। আমরা প্রিভিউটা দেখতে পারি কতটুকু, না 1.5 করলে অনেক বেশি হয়ে যাবে, 1.5, ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, মোটামুটি -1.5 মোটামুটি ঠিক আছে। কপি করলে দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আমাদের চলবে। এবার যেটা কপি হলো ওইটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এখানে একটা কমান্ড প্রেস করতে হবে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি। তাহলে কি হবে, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে এটা কি হবে, যেটা আমাদের রোটেট হয়ে গেলো সেম জায়গায় আরেকটা করে এখানে, ঠিক আছে, এভাবে কপি হয়ে যাবে, ঠিক আছে। তা কাজটা যদি আমাদের সমস্যা হয় আমি আরেকবার দেখাই দিতে পারি। আমরা প্রথম কি করব, আচ্ছা প্রথম কি করব, প্রথম হচ্ছে এটাকে সিলেক্ট করব, রোটেটে ডাবল ক্লিক করব। রোটেটে ডাবল ক্লিক করার পরে যোগ, এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে না, সমস্যা নাই। যেগুলো অপরিজিনাল ইয়া থাকবে, নয়েজ বা অবজেক্ট থাকবে, সেগুলো আমরা পরে ইয়া করে দিব। একটু আমরা মানে কিছু অপরিজিনাল কথাবার্তা ইয়া করে দিব, তার রটাই দিয়ে দিব। আমরা এখানে কত দিব মাপ, -1.5, ঠিক আছে। এখানে প্রিভিউ আমরা চেক করে দেখতে পারি যে কতটা পরিমাণ হইলো আর কি এখানে, ঠিক আছে। দেন আমরা কি করে এখানে কপি করলে কি হবে, আগেরটাও থাকবে, পরে একটা কপি হয়ে যাবে। এবার আমরা এখান থেকে কি কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি। আচ্ছা এরকম হয়ে যাবে। আচ্ছা এবার কি করতে হবে, এই অবজেক্টটার সঙ্গে আমাদের এই অবজেক্ট গুলোকে মিলাই দিতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কি করব, এই অবজেক্টটা আমরা সিলেক্ট করে আপাতত হাইড করে রাখবো। তাহলে কি হবে, বাকি অবজেক্টগুলো আমাদের সিলেক্ট করা সহজ হয়ে যাবে। যে হাইড করে রাখলাম। আচ্ছা বাকি অবজেক্টগুলো আমরা সবগুলোকে একবারে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আর স্টক রাখা যাবে না। স্টক রাখলে আমরা পরবর্তী কাজে আর কি যাইতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা স্ট্রোকের সাইজটা আগেই ঠিক করে নিব, যে স্ট্রোকের থিকনেসটা ঠিক আছে কিনা। এই আমরা লোগোটা ফলো করব, যে থিকনেস এখানে কি রকম দেওয়া আছে। মোটামুটি মনে হয় যে এই থিকনেস ঠিক আছে, ঠিক আছে। এরকম যদি ঠিক থাকে তাহলে কি করব, আমরা এগুলোকে এখান থেকে এক্সপ্যান্ড করে ফেলবো। এক্সপ্যান্ড করার সময় আমরা এখান থেকে ফিল অপশনটা উঠাই দিব, স্ট্রোক অপশনটা চেক থাকবে। রাখার পরে আমরা এখানে ওকে করে দিব। তাহলে কি হবে, সবগুলো ফিল হয়ে যাবে। এবার আমরা এখানে হ্যাজার্ড কমাই দেবো। হ্যাজার্ড কমানোর জন্য এখানে অনেকগুলো অবজেক্ট কিন্তু আছে। সবগুলো অবজেক্ট আমাদের, এতগুলো অবজেক্ট রাখা যাবে না। সবগুলো অবজেক্টকে কি করতে হবে, একটা অবজেক্টে পরিণত করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে পাথ ফাইন্ডারের সাহায্য নিতে হবে। সবগুলো অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে প্রথম যে অপশনটা আছে ইউনিট, এখানে ক্লিক করে দিব। তাহলে কি হয়ে যাবে, সবগুলো অবজেক্ট মিলে একটা অবজেক্টে পরিণত হয়ে যাবে। এখন সবগুলো অবজেক্ট মিলে কিন্তু একটা অবজেক্ট পরিণত হয়ে গেছে। আচ্ছা এবার কি করব, আমাদের যে অবজেক্টটা হাইড করা ছিল সেটাকে শো করে দিব। আচ্ছা এবার এটাকে কি করব, আমরা বাইরের অংশগুলোকে বাদ দিয়ে দিব, ভিতরের অংশটুকু নিব। সেক্ষেত্রে দুইটা মিলে আমরা একসঙ্গে সিলেক্ট করে এটাকে ইন্টারসেক্ট করতে হবে। ইন্টারসেক্ট করার সময় একটা জিনিস আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যেটা দ্বারা আমাদের ইন্টারসেক্ট হবে সেটা সবসময় কিন্তু উপরে থাকতে হবে। আর যেটাকে আমরা ইন্টারসেক্ট করব সেটা ওই অবজেক্টটার নিচে থাকবে। তা আমরা ইনশিওর হয়ে নিব যে এই অবজেক্টটা আসলে
এই অবজেক্টের উপরে আছে কিনা, অর্থাৎ এই লাইনগুলোর উপরে এই আমাদের শেপটা আছে কিনা সেটা ইনশোর করবো। কিভাবে ইনশোর করব? আমরা এর উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আমরা এখানে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দিব। তাহলে আমরা অবশ্যই শিওর যে এটা অবশ্যই উপরে আছে, তাই না? এবার দুইটা মিলে একসঙ্গে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই 3 নম্বর অপশনটা ইন্টারসেক্ট, এখানে ক্লিক করলে দেখা যাবে যে এটা এভাবে হয়ে যাচ্ছে। তো এটা স্ট্রোক দ্বারা হয়েছে, যার কারণে এখানে স্ট্রোকটা বোঝাচ্ছে। আমরা এখানে ফিল করে দিলেই আমরা এখানে পরিবর্তন দেখতে পাবো। ক্লিয়ার? খুবই কিন্তু ইজি ব্যাপার। আচ্ছা, লোগোটাকে আমরা ফলো করি, এখানে বৃত্ত দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন বৃত্ত তৈরি করব, অনুমানের ভিত্তিতে আমাদের কাজটা করতে হবে, এখানে কোনো সাইজ বাইজ দেওয়া নাই আর কি। আচ্ছা, এভাবে একটা বৃত্ত তৈরি করে ফেলবো, বৃত্তটাকে আমরা জাস্ট এই অবজেক্টের মাঝখানে বসাই দিব, একটু ছোট করে নিব। আচ্ছা, এই বৃত্তটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, যেহেতু দেখেন এখানে আমাদের বৃত্ত আছে, আবার এখানে কি আছে, বৃত্তর সাহায্যে লেখা আছে, তাই না? আবার এই বৃত্ত দিয়ে মাঝখানের অংশটাকে গ্যাপ তৈরি করতে হবে, তার মানে বৃত্ত আমাদের এখানে 2-3টা লাগতে পারে। সেক্ষেত্রে যদি এরকম হয়, বারবার বৃত্ত নেওয়ার দরকার নাই, আমরা এই বৃত্তটাকে কি করব, কপি করব। কপি করার পরে পেস্ট ইন প্লেস অথবা পেস্ট ইন ফন্ট করে এটাকে আমরা হাইড করে দিব। আচ্ছা, এরকম থাকবে। তারপর দুইটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সাবট্রাক্ট করে দিলে এই ভিতর অংশটা নাই হয়ে যাবে। আচ্ছা, হাইড করার পূর্বে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের এখানে দেখতে হবে যে আমাদের এখানে মেজারমেন্টটা ঠিক আছে কিনা, কতটুকু পরিমাণ মেজারমেন্ট। আমার মনে হয় যে আরেকটু ছোট করলে ভালো হয় বৃত্তটা। আচ্ছা, বৃত্তটাকে আরেকটু আমরা ছোট করে দিব আর কি। হ্যাঁ, এইভাবে ছোট করে দিব। আচ্ছা, এবার আমরা কপি করে হাইড করতে পারি, কপি পেস্ট ইন ফন্ট, দেন আমরা এখান থেকে হাইড করে দিব। আচ্ছা, এবার দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখানে সাবট্রাক্ট করব, তাহলে কি হবে, ভিতরের অংশটা বাদ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, হাইড করা অবজেক্টটাকে শো করে দিব। করার পরে একটা অবজেক্ট এখানে থাকবেই, আর একটাকে আমরা কপি করে আমরা এটাকে এভাবে ছোট করে ফেলবো। ছোট করে ফেলবো কেন, আমাদের এই লেখাটাকে, এই টেক্সটটাকে এখানে তৈরি করতে হবে। তো এই টেক্সটটাকে এখানে তৈরি করার কয়েকটা ওয়ে আছে, আমরা এখানে সরাসরি টুল দিয়ে করতে পারি, আমরা ওয়ার্ক করে করতে পারি, অথবা ব্রাশের সাহায্যে করতে পারি, ঠিক আছে? তা ব্রাশের সাহায্যে করলে আমাদের ভালো হয়। আচ্ছা, যেহেতু এখানে দেখেন টেক্সট আছে দুইটা, তার মানে আমাদের এখানে অবজেক্ট তৈরি করতে হবে দুইটা, এই বৃত্তটাকেই দুইটা ভাগ করতে হবে। আচ্ছা, দুইটা ভাগ আমরা করে ফেলি। আমি এখানে একটা গাইড বসাই দেই, দেওয়ার পরে আমি কি করব, জাস্ট এখান থেকে সিজার টুল নিব। সেই টুল নিলে কি হবে, আমরা এখান থেকে এই অবজেক্টটাকে কেটে ফেলবো। যখন আমরা সিজার টুল নিয়ে কোনো স্ট্রোককে কেটে ফেলবো, সিজার টুলের কাজ হলো কোনো স্ট্রোকের অপ্রয়োজনীয় অংশ বা প্রয়োজনীয় অংশকে আমরা কেটে আলাদা আলাদা করতে পারবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এখানে খেয়াল রাখতে হবে, আমরা এখানে যে গাইডটা নিলাম, এই গাইডটা যদি লক অবস্থায় না থাকে তাহলে কিন্তু আমাদের কাজটা ভুল হয়ে যাবে। যদি আনলক থাকে, যে এখন গাইডটা সিলেক্ট হচ্ছে, তখন হবে কি, যখন আমি স্ট্রোকটাকে কেটে ফেলবো, স্ট্রোকটা না কেটে এই গাইডটা কেটে যাবে, তখন কিন্তু আমরা ঝামেলার মধ্যে পড়ে যাবো। ডিলিট করলে হ্যাঁ, লক করে রাখতে, যে আমি ডিলিট করে দিলাম, দেখেন যে স্ট্রোকটা কেটে যায় না, এই গাইডটা কেটে গেছে। তাহলে কি করতে হবে, আমাদের অবশ্যই গাইডটাকে লক রাখতে হবে। গাইডটা কিভাবে লক রাখতে হবে, আমরা কোনো কিছু এখানে সিলেক্ট থাকবে না, সবকিছু ডিসিলেক্ট থাকা অবস্থায় এখানে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবো, দেন এখান থেকে লক গাইড, তাহলে কি হবে, এই গাইডটা, তারপর আমরা এখানে সিলেক্ট করে দেখবো যে আসলে গাইডটা সিলেক্ট হচ্ছে কিনা। যখন গাইডটা সিলেক্ট হবে না, তার মানে আমাদের কাজটা ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা কি করব, এইটাকে সিলেক্ট করব, এই বৃত্তটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট টুলটা নিব, নেওয়ার পরে এই যে সেট বিন্দুটাতে এখানে আমরা ইন্টারসেক্ট, যখন লেখাটা আসবে এখানে আমরা ক্লিক করব, তাহলে কি হবে, ওই জায়গাটা কেটে যাবে। এমনি ভাবে আমরা এই দিকের অংশটাকেও এইভাবে কেটে দিব। আচ্ছা, এবার আমি এটা এই অংশটা তৈরি করলাম হলো এখানে উপরের টেক্সটটা তৈরি করার জন্য। এবার নিচের টেক্সটটা তৈরি করার জন্য নিচে একটা আমাদের অবজেক্ট তৈরি করতে হবে, নিচের আমাদের যে টেক্সটটা আছে। তো এখানে আমরা কি করব, এখানে আর একটা গাইড দিব। গাইডটা নেওয়ার অর্থ হচ্ছে আমি এদিকে যতটুকু পরিমাণ জায়গা কেটে কেটে ফেলবো, এদিকেও যাতে ঠিক ওই মাপে কাটা যায়, সেজন্য এখানে গাইডটা নেওয়ার অর্থ হচ্ছে সেই জন্য, যাতে মাপটা আমার অ্যাকুরেট থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে এবার নেওয়া হলো, আবার এখান থেকে সিজার টুল নিব, নেওয়ার পরে জাস্ট এখান থেকে একইভাবে আমরা এটা কেটে ফেলবো। আচ্ছা, কাটা হয়ে গেলে আমরা এখানে সিলেকশন টুল সিলেক্ট করে এই অবজেক্টগুলোকে এক্সট্রা অবজেক্ট
গুলোকে আমরা এখানে সিলেক্ট করে ডিলিট করে দিব। এই যেভাবে ডিলিট করে দিব। দুইটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। এবার আমাদের আলাদা আলাদা টেক্সট গুলো তৈরি করতে হবে। তো এখানে ফন্টটা বাংলায় লেখা আছে, আমরা বাংলা করব। সবাই বাংলা লিখতে পারি তো? তাহলে সমস্যা নাই, বাংলা করে ফেলবো। করার পরে আমরা এখানে লিখব কারিগরি শিক্ষাবোর্ড। দুইটা অবজেক্টকে আলাদা আলাদা লিখতে হবে, যেহেতু আমরা আলাদা আলাদা ব্রাশ করব। এবার কি করতে হবে, এই টেক্সট গুলোকে যখন আমরা ব্রাশ করতে যাব, একটু আগে আমি রিসাইজ করে নেই, মোটামুটি বড় করে নিলাম। আচ্ছা, যখন আমরা এই টেক্সট গুলোকে ব্রাশ করব, ব্রাশ করার পূর্ব কাজ হলো আমরা এখানে এই টেক্সট গুলোকে অবশ্যই আমাদের আউটলাইন করতে হবে, অর্থাৎ অবজেক্ট করতে হবে। আচ্ছা, অবজেক্ট যখন হয়ে যাবে, এবার আমরা কি করব, এখান থেকে ব্রাশ প্যানেলটা সচল করে ফেলবো, ব্রাশ প্যানেলটা। তারপর এই টেক্সট গুলোকে ধরে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলে এখানে আমাদের নতুন নিউ ব্রাশ নামে একটা অপশন এনাবল হয়ে যাবে। এখান থেকে অনেকগুলো আমরা 5 ধরনের এখানে ব্রাশ দেখতে পাবো। এখান থেকে আমরা আর্ট ব্রাশ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে করে দিব। ওকে করার পরে এখানে দেখবো আর্ট ব্রাশ অপশন চলে আসবে। এখানে সব সেটিং ডিফল্ট থাকবে। শুধু একটা সেটিং আমরা এখানে ইয়া করে দিতে পারি, সেটা হচ্ছে ডাইরেকশন। ডাইরেকশন এখানে দুই ভাবে দেওয়া যাবে, চার ভাবে করা যাবে, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, বা তারপর বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে। তা আমরা যখন এটা লেখা শুরু করছি, বাম দিক থেকে ডান দিকে চলে আসবে, তাই না? তাই না? তাহলে কি করতে হবে, আমার এখানে ডাইরেকশনটা ঠিক ওইভাবে করে দিতে হবে, অর্থাৎ লেফট টু স্ট্রোক ফ্রম দ্য লেফট টু রাইট, এই অপশনটা আমাদের চেক রাখতে হবে। রাখার পরে বাকি সেটিং গুলো আমাদের ডিফল্ট থাকবে। ডিফল্ট থাকা অবস্থায় আমরা এখানে ওকে করে দিব। তাহলে কি হবে, এই লেখাটা এখানে ব্রাশের আওতাভুক্ত হয়ে যাবে। এবার আমরা কি করব, এই অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এই ব্রাশটা এখানে ক্লিক করে দিলেই এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এই ব্রাশটা সবসময় স্ট্রোকটাকে সাপোর্ট করে আর কি। যদি আমরা স্ট্রোকের পরিমাণটা কম বেশি করে দেই, তাহলে আমার এখানে লেখার পরিমাণটাও মানে সাইজটাও কিন্তু কম বেশি হয়ে যাবে। যদি স্ট্রোকের পরিমাণ এখানে বাড়াই দেই, লেখার সাইজটা বেড়ে যাবে। আমাদের এখানে মোটামুটি রাখতে হবে, যত পরিমাণ দিলে ভালো হয়। আমি এখানে 0.9 এই জায়গাটা এইটা করে দিলাম। আচ্ছা, পরে আমরা রিসাইজ করলে দুইটা একসঙ্গে রিসাইজ করতে পারবো, ঠিক আছে? এমনি ভাবে আমাদের এই বাংলাদেশ যে কথাটা আছে এটাকেও আমাদের ব্রাশের আওতাভুক্ত করতে হবে। আর্ট ব্রাশ, দেন ওকে। এবার আমরা কি করব, এটা যেহেতু ডান দিক থেকে শুরু হবে, তাহলে এখানে আমাদের ডাইরেকশনটা রাইট টু স্ট্রোক ফ্রম রাইট টু লেফট, এই অপশনটা আমাদের চেক করে দিতে হবে। দেন ওকে। তাহলে আমাদের এইটা ব্রাশ হয়ে যাবে। তারপর কি করব, এইটাকে এই নিচের অবজেক্টটাকে সিলেক্ট করে এই ব্রাশে ক্লিক করে দিলেই এই লেখাটা এখানে চলে আসবে, ঠিক আছে? তারপর আমরা কি করব, এখানে স্ট্রোক থেকে আমরা এখানে লেখার সাইজটা পরিবর্তন করে দিতে পারি এইভাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দুইটা অবজেক্টকে একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটু রিসাইজ করে ছোট করে দেই, তাহলে এখান থেকে দূরত্বটা কমে যাবে। আচ্ছা, যখন আমরা কোনো অবজেক্টের মধ্যে ব্রাশ অথবা কোনো ইফেক্ট আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে যখন কাজটা ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে, কোনো ভুল থাকবে না, তখন আমরা কি করব, এটাকে সঙ্গে সঙ্গে এক্সপান্ড অথবা এক্সপান্ড অ্যাপয়েন্টস করে ফেলবো, ঠিক আছে? তাহলে পরবর্তী ঝামেলাগুলো আমাদের আর থাকবে না, ঠিক আছে? এরকম হয়ে যাবে। আর বাকি তো এখানে দুইটা শুধু বৃত্ত দেওয়া আছে, জাস্ট এখান থেকে বৃত্ত তৈরি করব, এখানে বসাই দিব। আচ্ছা, দুইটা বৃত্ত একসঙ্গে সিলেক্ট করলে মাঝখানে আছে কিনা এই যে আমাদের এই গাইডটা কিন্তু আমাদের হেল্প করবে। যদি একটু কম বেশি হয় তো আমরা এখান থেকে দুইটা একসঙ্গে সিলেক্ট করে আমরা গাইডের ঠিক মাঝখানে দিয়ে দিব। এবার আমরা এই ভিতরের অংশটা তৈরি করে ফেলবো, এই অংশটা। আচ্ছা, এই অংশটা তৈরি করার সময় আমাদের এখানে দেখা যাচ্ছে যে রেক্ট্যাঙ্গেল নিতে হবে, স্ট্রোক কালার দিয়ে রেক্ট্যাঙ্গেল নিতে হবে। স্ট্রোক কালার দিয়ে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। আচ্ছা, আর একটা রেক্ট্যাঙ্গেল এইখানে আমি বসাই দিব এইভাবে। বসাই দেওয়ার পরে আচ্ছা, রেক্ট্যাঙ্গেল বসানোর আগে উপরের দিকে দেখি আমাদের এখানে পলিগন মনে হয় বসাইতে হবে, এখানে পলিগন বসাই দিব। পলিগন, এইভাবে পলিগন নিব। পলিগন নেওয়ার পরে পলিগনটাকে এভাবে রিসাইজ করে দিব। এই অংশটা তৈরি করে ফেলবো।
দুইটা মিলে আমরা এখান থেকে কি করব, পাথফাইন্ডার করে ফেলবো। পাথফাইন্ডারে আমরা এখানে অ্যাড অবজেক্ট করে ফেলবো, ঠিক আছে? তাহলে দুইটা মিলে একটা হয়ে যাবে। আচ্ছা, এই দিকের অপশনটা আমরা তৈরি করে ফেলি। এটাও পলিগন দ্বারা তৈরি করা হয়েছে। পলিগন নেওয়ার পর পলিগনটাকে আমরা এখানে 90 ডিগ্রি রোটেট করে ফেলবো। রোটেট করার পরে এটাকে রিসাইজ করব। অল্টার চেপে ধরে দুই দিক থেকে রিসাইজ করব। অল্টার চেপে ধরে যখন আমরা রিসাইজ করব তখন দুই দিক থেকে অবজেক্টটা রিসাইজ হয়ে যাবে এইভাবে। দেন আমরা কি করব, এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নিব। ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে উপরের অংশটুকে সিলেক্ট করে এভাবে আমরা একটু বাড়াই দিব আর কি। এই এক্সট্রা অবজেক্টগুলো আমরা ডিলিট করে দিই। এরকম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই অংশটা তৈরি করব। এটা সম্ভবত বৃত্ত দ্বারা তৈরি করা হয়েছে। যে বৃত্ত নিব এখান থেকে, বৃত্ত নেওয়ার পরে এরকম বৃত্ত তৈরি করব। দেন আমরা এখান থেকে আবার বৃত্ত এভাবে কপি করব। বৃত্তগুলোকে বড় করে দিব, একটা পর একটা বড় করে দিব। সবগুলোকে আমরা সিলেক্ট করে ইউনিট করে দেবো। হ্যাঁ, এরকম হবে জিনিসটা। আচ্ছা, এখানে আমরা কি করব, এই যে ভিতরের অংশগুলো তৈরি করে ফেলি। এখানে এইভাবে স্ক্রল রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে। এটাকে মনে হয় একটু আমাদের লম্বা করা লাগবে। এই যাবে বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে এটা কি করব, এখান থেকে সাবস্ট্রাক্ট করে দিব। ঠিক আছে, জিনিসটা এরকম হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা মনে হয় একটু বাড়িয়ে দিতে হবে। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে করে এটাকে রিশেপ করতে পারি এইভাবে। এই অংশটা তৈরি করে ফেলবো। এই অংশটা কিভাবে করবেন, আপনারা এভাবে রেক্ট্যাঙ্গেল তৈরি করবেন। রেক্ট্যাঙ্গেল তৈরি করার পরে জাস্ট আমরা এখান থেকে একটা পয়েন্টটাকে ডিলিট করে দিব। হ্যাঁ, এই যে ডান দিকে যদি এই পয়েন্টটাকে ডিলিট করে দেই তাহলে এই অবজেক্টটা তৈরি হয়ে যাবে। এটা আমরা আউটলাইন করে দেখতে পারি আসলে মেজারমেন্টটা ঠিক আছে কিনা। মেজারমেন্টটা ঠিক দেখা যাচ্ছে না। আমরা কি করব, আউটলাইন কিভাবে করতে হয় জানি তো, এই যে ভিউ থেকে আউটলাইন। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই চাপলেও কিন্তু হয়ে যায়। পুনরায় কন্ট্রোল ওয়াই চাপলে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো। তো মোটামুটি কিন্তু আমরা লোগোটা আমাদের তৈরি করার শেষের দিকে আর কি। আচ্ছা, একবারে আমি কি করব, এটাকে ভেঙে ফেলি। হ্যাঁ, এক্সপান্ড করে ফিল করে দেই গ্রুপ, এটাকে রিসাইজ। দেন এখান থেকে আমরা একটু করে মাছ বরাবর করতে দিই।
যখন লোগোটা তৈরি হয়ে যাবে আমরা গাইডগুলোকে হাইড করে দিতে পারি অথবা এখান থেকে ডিলিট করে দিতে পারি, তাহলে হ্যাজার্ড গুলো কমে যাবে। এবার আমাদের কি করতে হবে, সব এখানে দেখতে হবে যে কোথাও স্ট্রোক কালার আছে কিনা বা কোথাও ইফেক্ট আমরা এক্সপ্যান্ড করি না এরকম বাদ পড়ছে কিনা। সেক্ষেত্রে আমরা কি করব, সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করব, তারপরে পুনরায় আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এখানে এক্সপ্যান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপারেন্ট যেটা সচল থাকবে সেখানে আমরা ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে শুধুমাত্র ফিলটাকে আনচেক করব, ঠিক আছে? করার পরে এখানে ওকে করে দিব। পুনরায় আমরা দেখব যে আবার এটা এক্সপ্যান্ড সচল আছে কিনা, আর কাজ করতেছে না, তার মানে আমাদের এখানে এক্সপ্যান্ড হয়ে গেছে। এবার সবগুলোকে এখানে আমাদের যে ধরনের কালার দেওয়া আছে আর কি ওই ধরনের কালার করে দিব। এক কথায় আগের যে অরেঞ্জ কালারটা ছিল এই কালার সঙ্গে আমরা মিল করে দেই, তাহলে মোটামুটি দেখতে ভালো লাগবে। যদি আমরা এখানে কালারের স্পেসিফিকেশন দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। তবে এখানের সঙ্গে মানানসই হতে হবে। আর যদি অ্যাসেসর অ্যাক্রিলিক অ্যাসেসর যদি বলে যে আপনি এই ধরনের কালার করেন, আলাদা আলাদা কালার করেন, তখন কিন্তু আপনাকে সেইভাবে এই কাজগুলো করতে হবে। তার লোগো তৈরি করা শেষ হয়ে গেছে। আমরা দেখি এখানে রিকোয়ারমেন্ট আমার পরবর্তী এখানে কি বলছে আর কি। এটার সাইজ দিতে হবে কত, এটার সাইজ করতে হবে হলো 2.25 সেন্টিমিটার ইন্টু 2.55 সেন্টিমিটার। আচ্ছা, এটা আমরা করে ফেলি 2.25। আচ্ছা, এটার সাইজ করতে দিতে হয় সেটা জানেন তো। আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পরে এটার কিন্তু সাইজ দেখতে পাবো। এখানে প্রথমে দিতে বলবে 2.25, এরপর দিতে বলছে হলো 2.55। আচ্ছা, এটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কোথায় বসাইতে হবে, ইউজ আচ্ছা ইউজ টেক্সট বিটি। আচ্ছা, ক্রিয়েট দ্য লোগো এর পজিশন। আচ্ছা, এটাকে বসাইতে হবে হলো পিকচার লেফট সাইড, এই যেখানে দেওয়া আছে পিকচারস লেফট সাইড। হ্যাঁ, এটাকে বসাইতে হবে টপ পজিশন অফ পিকচার লেফট সাইড। মানে পিকচারের যে টপ পজিশন আছে এই টপ পজিশনের লেফট সাইডে এটাকে বসাই দিতে হবে, ঠিক আছে? এটা এখানেও বসাইতে পারি বা এই কর্নারেও বসাইতে পারি, যেটা করলে আমাদের সুবিধা হয়। পিকচারের আমাদের বাম দিকে থাকলেই হবে, ঠিক আছে? যেটা হবে যতটুকু বোঝা যাবে আর কি, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যেটা তারা আর কি চাবে আমাদের ঠিক সেভাবেই করতে হবে, ঠিক আছে? যদি আমরা এখানে হোয়াইট কালার করি তাহলে কিন্তু জিনিসটা আরো সুবিধা ভালো হয়, তাই না? আমার মনে হয় যে এখানে ওই যে স্ট্রোকটা আমাদের একটু ঘনত্ব বেশি হয়ে গেছে। যখন আপনারা করার সময় এই জিনিসগুলো একটু ঠিক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এটা করে নেবেন আর কি। আচ্ছা, এরপর কি বলছে, আচ্ছা ইউজ টেক্সট। এবার কি করতে হবে, টেক্সট ব্যবহার করতে হবে। বিটিইবি, এই বিটিইবি টেক্সট ব্যবহার করতে হবে। এটা ফন্টের স্পেসিফিকেশন দেওয়া আছে। এটা ফন্ট হবে ক্যালিবারি বোল্ড, সাইজ হবে 36 এবং ট্র্যাকিং হবে 100। তাহলে ফন্ট হবে ক্যালিবারি বোল্ড 36, ট্র্যাকিং 100। এই কাজটা আগে করে নিব। হ্যাঁ, আমরা ফন্টটাকে আগে ঠিক করে নিব। ক্যালিবারি সি সি এ এল আই, ও বাংলা করা আছে যার কারণে হচ্ছে না। CALI, এটা লিখলে এখানে চলে আসবে। আমরা এটার ফন্ট স্টাইলটা দিয়ে দিব হলো বোল্ড, এখানে সাইজ দিব হলো 36। আর লাইন স্পেসিং কত দিতে বলছে, ট্র্যাকিং দিতে বলছে, তাই না? ট্র্যাকিং হচ্ছে এটা, ট্র্যাকিং কত দিতে বলছে, 100। ট্র্যাকিং করলে কি হয় জানেন, লেখা কিন্তু ট্র্যাকিং থাকে না। যখন লেখাটাকে আমরা এভাবে ট্র্যাকিং করব, যে লেখা কিন্তু এখানে ট্র্যাকিং দেওয়া নাই, যখন এটাকে আমরা 100 করে ফেলবো দেখেন লেখাটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। মাঝে মাঝে দেখবেন যে কিছু লেখার মধ্যে এরকম গ্যাপ গ্যাপ তৈরি করা আছে। হ্যাঁ, যখন এরকম তৈরি করা থাকবে তখন আমরা কি করবো, এখানে ট্র্যাকিং অপশনটা আমরা ব্যবহার করবো। এখানে ট্র্যাকিংটা 100 করে দিতে বলছে, 100 করে ফেলবো। এরপর লিখবো হলো বিটিইবি, বিটিইবি। আচ্ছা, বিটিবি লেখার পরে লেখাটা কোথায় বসাইতে হবে, as first line left side of the logo। এটাকে কি করতে হবে, লোগোটার ফার্স্ট লাইন হিসেবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তা আমি লোগোটার লেফট সাইডে জাস্ট ফার্স্ট লাইন হিসেবে আমরা এটাকে এভাবে ব্যবহার করব। হ্যাঁ,
তা আমরা এখানে কি করতে পারি, একটা লোগোটার লেফট সাইড বোঝার জন্য আমরা এখানে আর আলাদা একটা গাইড ব্যবহার করতে পারি। তাহলে কি হবে, আমাদের অ্যালাইনমেন্ট গুলো ঠিক থাকবে। হ্যাঁ, গাইড নিয়ে নিলাম, জাস্ট এইভাবে আমরা এটাকে এইখানে বসাই দিব। ঠিক আছে, এখানে যদি কালারের স্পেসিফিকেশন দেওয়া না থাকে তাহলে কালারটা আপনার ইটস আপ টু চয়েস, আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি এটাকে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এন্ড বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এই কথাটা লিখতে হবে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। আচ্ছা, এটার ফন্ট ক্যালিবারি লাইট, সাইজ দিতে হবে 15, ট্র্যাকিং করতে হবে হলো 50। আচ্ছা, ট্র্যাকিং করতে হবে ক্যালিবারি লাইট, সাইজ 15, ট্র্যাকিং হচ্ছে 50। হ্যাঁ, লোগোর, তাহলে লোগোটাকে আমাদের এইখানে বসাইতে হবে। হ্যাঁ, যদি এইটা হয় তাহলে লোগোটাকে এইখানে বসাইতে, পিক্সেলের লেফট সাইডে বসাইতে হবে। লেফট সাইডে বসানোর পরে আমাদের কি করতে হবে, লোগোর জাস্ট লেফট সাইডে আমাদের এটা বসাইতে হবে। ঠিক আছে, হ্যাঁ, লোগোর লেফট সাইডে আমরা বসাবো। লোগোর লেফট সাইডে দেখি, এখানে ভালো মতো একটু খেয়াল করি জিনিসটা। আচ্ছা, এটা কি করতে বলছে, বিটিইবি। হ্যাঁ, বিটিইবি লেখার পরে এটাকে আমরা কি করব, ফার্স্ট লাইন লেফট সাইড। হ্যাঁ স্যার, ইউজ টেক্সট বিটিইবি, এটাকে ফার্স্ট লাইন লেখা। আচ্ছা ঠিক আছে, এভাবে করতে হবে। আমাদের কি করতে হবে, লোগোটা পিকচারের লেফট সাইডে বসাইতে হবে এবং এই লোগোর লেফট সাইডে বসাইতে হবে হলো বিটিইবি। আচ্ছা, এরপর লিখতে হবে কি, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। এই ক্ষেত্রে ফন্টের স্পেসিফিকেশন কি দেওয়া আছে, ক্যালিবারি লাইট। তারপর এখানে কি করতে হবে, 15, ট্র্যাকিং হচ্ছে 50। আচ্ছা, তাহলে এখানে লিখবো হলো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বি, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। আচ্ছা, এটাকে দুই লাইন করতে বলছি কিনা সেটা আমি দেখি। অ্যাজ দ্য সেকেন্ড লাইন লেফট সাইড অফ দ্য লোগো। আচ্ছা, এটা লোগোর সেকেন্ড লাইন হিসেবে ব্যবহার করতে হবে। আর এটা কি করতে হবে, লেফট অ্যালাইনমেন্ট করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এটার লোগোটার সেকেন্ড লাইন হিসেবে ব্যবহার করতে হবে। লোগোটাকে আমরা একটু নিচে নামাই দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা এইখানে বসাই দিব। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই লোগোটাকে আমরা আরেকটু এখানে সরাই দিতে পারি, যাতে আমাদের লেখাটা এখানে আবার বসানোর জায়গাটা থাকে। হ্যাঁ, ঠিক আছে, এটাই করতে বলছে তো তারা, তাই না? আচ্ছা, এটাই করতে বলছে। আচ্ছা, এরপর আচ্ছা, এটা ঠিক হয়ে গেল, লেফট অ্যালাইনমেন্ট করতে বলছে, তাই না? লোগো লেফট অ্যালাইনমেন্ট করতে বলছে, লেফট অ্যালাইনমেন্ট আমরা করে ফেললাম। এবার হচ্ছে ইউজ টেক্সট, আবার টেক্সট ব্যবহার করতে হবে। উই প্রোভাইড ইউ স্কিল সার্টিফিকেট, উই প্রোভাইড ইউ স্কিল সার্টিফিকেট, এই কথাটা লিখতে হবে। আচ্ছা, এটার ফন্ট হবে ক্যালিবারি অ্যাশন, মানে ক্যালিবারিটা যেটা দেখা যাচ্ছে আর কি এখানে আমার ক্যারেক্টার প্যানেলে, ঠিক এটাই করতে হবে। আচ্ছা, আর কি করতে হবে, আমার এখানে সাইজ দিতে হবে হলো 50, লাইন স্পেস করতে হবে হলো 50, তাই না? আচ্ছা, তাহলে সাইজ এখানে 50, 50, লাইন স্পেসিং হচ্ছে 50। আচ্ছা, সাইজ 50, এটা হচ্ছে 50, 50 করে দিলাম। এখানে আমি লেখাটাকে এনে কপি করে নিয়েছি, এই যে উই প্রোভাইড ইউ স্কিল সার্টিফিকেট, যেটা আমাদের শো আছে সেটাই। আচ্ছা, লেখাটাকে এখন কয় লাইন করতে বলছি, কি সব আছে এটা আমরা এখন দেখে নেই এখানে। আচ্ছা, মেইন, আচ্ছা, as shown as the main text of the design, এই টেক্সটটা কি হবে, এই ডিজাইনের মেইন টেক্সট হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ টেক্সটটাকে অবশ্যই বড় হতে হবে, তো বড় করেই ফেলছে তারা। আচ্ছা, তারপর কি করতে হবে, as shown as the main text of the design just below of the logo, এটা কিন্তু জাস্ট লোগোর নিচে বসাতে হবে, উইথ থ্রি লাইনস, উইথ থ্রি লাইনস লেফট অ্যালাইনমেন্ট উইথ লোগো। ঠিক আছে, মানে আগের যে লেখাটা লিখলাম ওর নিচেই বসাতে হবে এবং লেখাটা কি করতে হবে, এটাকে তিন লাইন করতে হবে
এন্ড লেফট অ্যালাইনমেন্ট অফ লোগো, এবং লোগোর লেফট অ্যালাইনমেন্ট আগের লেখার সাথে আমাদের লেফট অ্যালাইনমেন্ট করে এটাকে জাস্ট বসাই দিতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমরা যে আগে ইয়াটা করলাম এটাকে 3 লাইন করি। আগে 3 লাইন আমরা কিভাবে করতে পারি সেটা দেখি। আচ্ছা, ওইটাকে 1 লাইন করে দেই, প্রোভাইড ইউ একটা করে দেই, আর হচ্ছে স্কিল সার্টিফিকেট। আচ্ছা, যখন আমরা এখানে লেফট অ্যালাইন করব তখন একটা জিনিস আমরা এখানে সতর্কতা অবলম্বন করব। কি সতর্কতা? আপনারা হয়তো কি করবেন, এখানে কার্সর রেখে ডাইরেক্ট হচ্ছে এইভাবে ইয়ে করবেন, তখন সেক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু আমাদের এক্সট্রা কিছু তখন স্পেস থেকে যাবে। এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে ডিজাইনের ক্ষেত্রে হ্যাজার্ড তৈরি করতে পারে। ঠিক, সেক্ষেত্রে আমরা কি করব, যখন আমরা নিচের দিকে নিয়ে যাব আমরা এখানে ব্যাক স্পেস দিয়ে আগে এই আগের রডটার সঙ্গে আমরা একসঙ্গে করে দিব, দেন আমরা ইন্টার দিয়ে আমরা এটাকে নিচের লাইনে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের হ্যাজার্ড গুলো থাকবে না, এরকম হয়ে যাবে। এবার আমরা এটাকে কি করব, জাস্ট এর নিচে বসাই দিব, তাই না, লেফট অ্যালাইনমেন্ট করে জাস্ট এর নিচে বসাই দেব। ঠিক আছে, আচ্ছা এর নিচে বসাইলে তাতে তো ইয়া হচ্ছে, তাহলে আমাদের কি করব, এগুলোকে আর একটু সরাই দিতে হবে। ঠিক আছে, যাতে ছবির উপরে আবার ডিজাইন প্রিন্সিপাল আমাদের ঠিক রাখতে হবে। আমরা যেটা ডিজাইন করি না কেন সেটা যাতে বোঝা যায়, এটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। আমাদের এটা কিন্তু ঠিক রাখতে হবে, অর্থাৎ আমরা যেটা ডিজাইন করি, যে আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করতে পারি, কিন্তু সেটা কি যাতে বোঝা যায় আর কি, হ্যাঁ সেটা আবার ঠিক রাখতে হবে, অর্থাৎ ডিজাইন প্রিন্সিপালটা আমাদের ঠিক রাখতে হবে। আচ্ছা, এটা কোনটা করলাম, আচ্ছা এটা ফন্ট অ্যাজ শোন ইন দ্য সাইজ হচ্ছে 50, লাইন স্পেস হচ্ছে 50। ঠিক আছে, এটা তো আমরা করে ফেলছি। আচ্ছা, ইউজ থ্রি ডামি, থ্রি লাইনস ডামি টেক্সট, তিনটা ডামি টেক্সট আমাদের ডেমি টেক্সট তৈরি করতে হবে জাস্ট বিলো দ্য মেইন টেক্সট। তার কি করতে হবে, যেটা আমার মেইন টেক্সট আছে ওটার ঠিক নিচে ওটা বসাতে হবে। এটার ফন্টের স্পেসিফিকেশন দেওয়া আছে, ক্যালিভারি রেগুলার, সাইজ হচ্ছে 20, অ্যালাইন হচ্ছে লেফট, লাইন স্পেস হচ্ছে 25। তাহলে ডামি টেক্সট আমরা বুঝি তো কোনটা ডামি টেক্সট আমাদের বলা হয়। ঠিক আছে, এটা সাইজ কত, 20, আর কোনো কিছু দেওয়া নাই, আর ক্যালিভারি হচ্ছে রেগুলার। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখানে আমার সাইজটা করতে হবে 20, আর আর কোনো কিছু দেওয়া আছে, লাইন স্পেস কত দেওয়া আছে, 20, 25, 25, লাইন স্পেস 20, সাইজ 20, লাইন স্পেস 25, আর অ্যালাইন হচ্ছে লেফট। আচ্ছা, অ্যালাইনটা লেফট করাই থাকে ডিফল্ট ভাবে। আচ্ছা, এখন আমরা কি করব, এইভাবে আমরা এটাকে ডামি টেক্সট করব, লেখাটাকে রেগুলার করে দিব, তাই না, রেগুলার করে দিব। ওরকম থাকা অবস্থায় আমরা এখানে ড্রাগ করলেই কি হয়ে যাবে, এরকম ডামি টেক্সটটা তৈরি হয়ে যাবে। এটা কি অ্যালাইন করতে বলছে, লেফট অ্যালাইন। লেফট অ্যালাইনটা আমরা কোথায় পাবো, এই যে প্যারাগ্রাফে যাওয়ার পরে আমরা কি করব, এটা হচ্ছে লেফট অ্যালাইন করাই আছে, অনেক সময় সেন্টার সিলেক্ট করা থাকে, তো আমরা কি করব, এটাকে লেফট অ্যালাইন করে ফেলবো। ঠিক আছে, এই যে এই লেখাটার যাতে হচ্ছে বাম দিক থেকে শুরু হয়, আমরা গাইডটাকে চেক করে নিব। হ্যাঁ, ঠিক আছে, অথবা সবগুলোকে আমরা সিলেক্ট করে আমরা লেফট অ্যালাইন করে দিতে পারি, লেফট অ্যালাইন, তাহলে আর আমাদের এই হাজারগুলো থাকবে না। আচ্ছা, এইটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এখানে কিন্তু ফন্টের কোনো কালারে কোনো স্পেসিফিকেশন দেওয়া নাই, যে কালারটা এই রেড কালারের উপরে ফুটে উঠবে আপনি চাইলে সেই কালারটা ব্যবহার করবেন। ঠিক আছে, হোয়াইট ব্যবহার করতে পারবেন, কালোটাও এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কালোটা তো দেখা যাচ্ছে। অর্থাৎ ডিজাইন প্রিন্সিপাল আমাদের ঠিক রাখতে হবে। আচ্ছা, নাম্বার 10, ক্রিয়েট আ রেক্টাঙ্গেল, আর একটা রেক্টাঙ্গেল তৈরি করতে হবে। এটার মাপ হবে 6.5 সেন্টিমিটার ইন্টু 1.2 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার 1.2 সেন্টিমিটার, এই ধরনের একটা আমাদের কি করতে হবে, এখানে রেক্টাঙ্গেল তৈরি করতে হবে উইথ বটম লেফট এন্ড আপরাইট রাউন্ড কর্নার এট 1.2 সেন্টিমিটার, এবং এটা বটম লেফট এবং আপরাইট রাউন্ড কর্নারটা করতে হবে 1.2 সেন্টিমিটার। তাহলে রেক্টাঙ্গেল হবে 6.5 বাই 1.2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 6.5, 1.2। আচ্ছা, এটার হচ্ছে বটম লেফট, তাই না, বটম
লেফট অ্যান্ড upright round corner 1.2 সেন্টিমিটার। বটম লেফট অর্থাৎ নিচের বাম দিকে করতে হবে 1.2 সেন্টিমিটার। ও সবগুলো হয়ে গেছে তাই না? আচ্ছা এখানে কি করব, আমাদের এটা আবার একটু ভালো মতো দেখো। প্রথমে আমরা একবার ক্লিক করে এটা সিলেক্ট করে নিব, তারপর এখানে ডাবল ক্লিক করব, তাহলে আর এই সমস্যা হবে না। 1.2 দিয়ে দিব। এরপরে এখানে দিতে হবে কত, 1.2, এরকম হয়ে যাবে। আচ্ছা এখানে কালারের স্পেসিফিকেশন দেওয়া আছে কিনা সেটা দেখি। অ্যালাইন দ্য শেপ হরিজন্টাল অ্যালাইন রাইট, এটাকে হরিজন্টাল অ্যালাইন রাইট করতে হবে উইথ প্রিভিয়াস ডামি টেক্সট। প্রথম যে ডামি টেক্সটটা আমরা এবার যে ডামি টেক্সটটা তৈরি করলাম, ওই ডামি টেক্সটের সঙ্গে কি করতে হবে, হরিজন্টাল লাইন রাইট করতে হবে, ঠিক আছে? এই টেক্সটটার হরিজন্টাল অ্যালাইন অর্থাৎ এই দিকে লাইনটা রাইট করে দিতে হবে। আমরা এখানে একটা গাইড দিতে পারি রাইট সাইডে। গাইড দেওয়ার পরে এর সঙ্গে আমরা এখানে অ্যালাইন করে দিব, ঠিক আছে? হরিজন্টাল অ্যালাইন রাইট। আচ্ছা এরপর ইউজ টেক্সট রেজিস্টার নাও। এবার এই টেক্সটটা ব্যবহার করতে হবে, রেজিস্টার নাও ইনসাইড দ্য রেক্টাঙ্গেল শেপ উইথ সেন্টার লাইন, ঠিক আছে? এই শেপের মধ্যে এই রেজিস্টার নাও কথাটা লিখে সেটা করে দিতে হবে। ইউজ সেম অরেঞ্জ কালার টু ফিল, এবং ওটা কি করতে হবে, অরেঞ্জ কালার দ্বারা ফিল করে দিতে হবে, ঠিক আছে? কোনটাকে অরেঞ্জ কালার দিয়ে ফিল করবো, শেপটাকে না টেক্সটটাকে? টেক্সটটাকে। এখানে টেক্সটের কাজ করা হচ্ছে, ঠিক আছে? শেপের কাজ তো অলরেডি হ্যাজ গন, ঠিক আছে? অলরেডি হ্যাজ ডান হয়ে গেছে ওটা। তাহলে রেজিস্টার নাও। নাও লেখাটা কি করতে হবে, অরেঞ্জ কালার দিয়ে ফিল করতে হবে। লেখার কিন্তু কোনো সাইজ বাইজ দেওয়া নাই, কোনো স্পেসিফিকেশন দেওয়া নাই, তার মানে এখানে যেটা শোন আছে আমরা সেটাই করলাম। করার পরে এটাকে জাস্ট মাঝখানে বসাই দিব। দুইটাকে আমরা একসঙ্গে এখানে আমরা অ্যালাইন করে দিতে পারি। হ্যাঁ, এখানে হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকে অ্যালাইন করে দেওয়ার পরে আবার আমরা এই শেপের সঙ্গে রাইট অ্যালাইন করে দিয়ে দিব, ঠিক আছে? রেজিস্টার নাও কথাটা দিয়ে দিলাম। আচ্ছা এবার ইউজ টেক্সট www.bteb.gov.bt এই কথাটা লিখতে হবে জাস্ট বিলো দ্য প্রিভিয়াস রেক্টাঙ্গেল শেপ। এটা এই যে রেক্টাঙ্গেল শেপটা তৈরি করলাম জাস্ট ওটার নিচে বসাতে হবে। এটার ফন্টের স্পেসিফিকেশন দেওয়া আছে। অ্যালাই ফন্ট হবে এরিয়াল, সাইজ হবে 18, অ্যালাইন হবে লেফট। তাহলে লিখতে হবে www.bteb.gov.bd, এটা এর নিচে বসাই দিলাম। আচ্ছা এরপর কি করতে হবে, এটা এরিয়াল, সাইজ হবে 18, অ্যালাইন লেফট, ঠিক আছে? এ আর আই এটা লিখলেই সম্ভবত এখানে চলে আসবে। আচ্ছা না আসলে আমরা এখান থেকে খুঁজে বের করবো। এরিয়াল, এরিয়াল চলে আসছে। এবার এখান থেকে কি করতে হবে, এরিয়াল রেগুলার করতে বলছে না, বোল্ড, শুধু এরিয়াল। তাহলে বাকি এদিকে যে আমাদের ট্র্যাকিং থাকবে সেগুলো জিরো করে দিতে হবে। হ্যাঁ, আর লেয়ার এগুলো এগুলো কিছু দেওয়া যাবে না, ঠিক আছে? সবগুলো ডিফল্ট হিসেবে থাকবে, ঠিক আছে? এটা এরকম থাকবে, জাস্ট এটার মাঝখানে আমরা এটা নিচে বসাই দিব। আর ফন্ট সাইজটা দিতে হবে হলো 18। মেক এ কন্টাক্ট সাইন। এবার কি করতে হবে, একটা কন্টাক্ট সাইন তৈরি করতে হবে উইথ রেক্টাঙ্গেল শেপ, এবং ওর সঙ্গে একটা রেক্টাঙ্গেল শেপ তৈরি করতে হবে 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার। এটার মাপ হবে 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার, অর্থাৎ রেক্টাঙ্গেল শেপটার মাপ হবে 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার উইথ বটম লেফট অ্যান্ড আপরাইট রাউন্ড কর্নার অ্যাট 5 সেন্টিমিটার। এবং ওই রেক্টাঙ্গেল শেপটার বটম লেফট এবং আপরাইট রাউন্ড কর্নারটা করতে হবে হলো 0.5 সেন্টিমিটার। তাহলে কি করতে হবে, প্রথমে আমাদের একটা কন্টাক্ট সাইন তৈরি করে নিতে হবে, অর্থাৎ এর বাম দিকে বসানোর জন্য আমরা একটা ওয়েভ আইকন তৈরি করে নিব। এইভাবে কি করব, ওয়েভ আইকনটা যেখানে বৃত্ত তৈরি করে নিব, নেওয়ার পরে বৃত্তটাকে হচ্ছে আমি এখানে একটা গাইড নিয়ে নেই। আগে একটা কন্টাক্ট সাইন তৈরি করব, কন্টাক্ট সাইনের পরে ওখানে এই কন্টাক্ট সাইনটা রেক্টাঙ্গেল শেপের মধ্যে বসাইতে হবে। কি বলছে এখানে,
মেক এ কন্টাক্ট সাইন তৈরি করতে বলছি কি, মেক এ কন্টাক্ট সাইন, এই কন্টাক্ট সাইন তৈরি করতেছি উইথ রেক্টাঙ্গেল শেপ। তার সঙ্গে কি করতে হবে, একটা রেক্টাঙ্গেল শেপ তৈরি করতে হবে যেটার মাপ হচ্ছে 1.5 সেন্টিমিটার টু 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, তার আগে কন্টাক্ট সাইনটা আমরা তৈরি করে নেই। ওয়েবসাইটের লোগো আর কি, সবগুলো সিলেক্ট করে বিভিন্ন ধরনের আর কি আছে, আপনারা যেভাবে খুশি আর কি একটা এরকম ওয়েব আইকন তৈরি করতে পারলেই হলো। হ্যাঁ, সবকিছু ইয়ে করে ফেলবেন, করার পরে এখান থেকে হচ্ছে পাথ ফাইন্ডার সেখানে ডিভাইডেড করে দিবেন, আনগ্রুপ এক্সট্রা অবজেক্টগুলো এখান থেকে আমাদের ডিলিট করে দিতে হবে, তাহলে আমাদের কন্টাক্ট সাইটটা তৈরি হয়ে যাবে। খুবই ইজি ব্যাপার। ঠিক আছে, সিম্পল দেখানো যাবে, কিন্তু এখানে যেহেতু তৈরি করতে বলছে, এটা যদি আমরা তৈরি না করে ওখান থেকে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ঝামেলা হতে পারে আর কি। ঠিক আছে, তৈরি করতে বলছে আমাদের তৈরি করে দিতে, কোনো ব্যাপার না, খুব ইজি ব্যাপার। আচ্ছা, মোটামুটি এরকম করে ফেলবো, করার পরে এটাকে আমাদের স্টক রাখা যাবে না, এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করে দেওয়ার পরে সবগুলো অবজেক্ট আমাদের এখানে কি করে দিতে হবে, ইউনিট করে দিতে হবে। হ্যাঁ, তাহলে সবগুলো অবজেক্ট লেহাজার থাকবে না, একটা অবজেক্ট হয়ে যাবে, আমরা যখন তখন আমরা এটার কালার পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, এভাবে। আচ্ছা, এবার রেক্ট্যাঙ্গেল নিতে হবে 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার। আচ্ছা, এবার এটার কি করতে হবে, upright and bottom left and upright round corner at 0.5 সেন্টিমিটার। তাহলে upright 1 পয়েন্ট 0.5 0.5, ওকে, 0.5। এবার এটার সঙ্গে কি করে দিতে হবে, অ্যালাইন করে দিতে হবে। কালারটা এর সঙ্গে মিল রাখি। ঠিক আছে, এরকম রাখতে হবে। আচ্ছা, অ্যালাইন দ্য শেপ, অ্যালাইন দ্য শেপ উইথ প্রিভিয়াস ওয়েব অ্যাড্রেস, এই শেপটাকে প্রিভিয়াস ইয়ার সঙ্গে অ্যালাইন করতে হবে। ঠিক আছে, কপি দ্য শেপ, ক্রিয়েট এ ফন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমরা আগে অ্যালাইন করে দেই, তার মানে কি করতে হবে, এই ওয়েব অ্যাড্রেসের ঠিক বাম দিকে বসাই দিলে বুঝতে পারবো যে এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। আমরা এটাকে গ্রুপ করে নেই। ঠিক আছে, জাস্ট এটাকে এইখানে বসাই দিতে হবে, তাই না? তাহলে এটা কি করব, আমরা হচ্ছে একটু নিচের দিকে বসাই দিব, এটাকে সরাই দেই, এখানে আমরা এটাকে ইয়ে করে দেই, এর সঙ্গে আমরা মিডল অ্যালাইন করতে পারি। এখানে অ্যালাইনে কোনো স্পেসিফিকেশন দেওয়া নাই, আমরা যেভাবে মানানসই হয় সেইভাবে আর কি করে দিব। আচ্ছা, এটাকে আমরা আরেকটু লেফট সাইডে সরাই দিচ্ছি, তাহলে মোটামুটি অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, এই যে এরকম থাকবে। আচ্ছা, এবার কি বলছে, কপি দা শেপ, এই শেপটাকে কপি করতে হবে, ক্রিয়েট এ ফন্ট সাইন, এবারে একটা ফন্ট সাইন তৈরি করতে হবে, এন্ড পুট ইট ইন দ্য সেন্টার পয়েন্ট অফ দ্য শেপ, এবং ফন্ট সাইনটাকে সেন্টার এই শেপের কি করতে হবে, জাস্ট সেন্টার বরাবর রাখতে হবে। অর্থাৎ একইভাবে আমাদের এখানে একটা এইটাকে কপি করব, জাস্ট এখান থেকে হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দিব, এবার একটা ফন্ট সাইন তৈরি করব। তো ফন্ট সাইন তৈরি করার অনেক অপশন আছে, আমি এখানে তৈরি করে দেখাচ্ছি। বিভিন্নভাবে ফন্ট সাইজ তৈরি করতে পারবো আমরা, এগুলো গুগল থেকে ডাউনলোডও করতে পারবো বিভিন্ন সাইট থেকে। তা যাই হোক, আমি এখানে তৈরি করা, যেহেতু তৈরি করতে বলছি আমি তৈরি করতে, এইভাবে তৈরি করার জন্য যদি আমরা একটা ফন্ট সাইজ তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, আমি এখানে এই যে রাউন্ডেড রেক্টাঙ্গেল দিয়ে তৈরি করব। রাউন্ডেড রেক্টাঙ্গেল মোটামুটি রাউন্ডটা এরকম করে নিলাম, নেওয়ার পরে এখানে কি করব, এদিকে ডাইরেক্ট সিলেকশন দ্বারা জাস্ট সবকিছুকে ডিলিট করে দিয়ে এই অংশটুকুকে শুধুমাত্র রেখে দিব। রেখে দেওয়ার পর কি করব, আমরা জাস্ট এটাকে হচ্ছে স্ট্রোকটাকে একটু বাড়াই দিব, এভাবে স্ট্রোকটাকে একটু বাড়াই দিব।
মোটামুটি স্ট্রোকটা বেড়ে যাবে। এবার আমরা স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে ফেলবো। সেক্ষেত্রে অবজেক্ট থেকে এক্সপান্ড, দেন এখানে ফিলটা উঠাই দিয়ে স্ট্রোক থাকবে, ওকে করে দিব। এটা হয়ে যাবে। আমরা এখান থেকে সবকিছু ভালো মতো বোঝার জন্য ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, তাহলে লাইনটা জাস্ট বুঝতে পারবো। এবার জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল নিব। ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এই ম্যানুয়ালি আমরা পয়েন্টারগুলোকে সিলেক্ট করে জাস্ট এই পয়েন্টারগুলোকে এইভাবে লাইন হ্যান্ডেলগুলোকে সোজা করে দিব। এটা শিফট চেপে ধরে জাস্ট সোজা করে এইভাবে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন, ঠিক আছে? এটাকে এইভাবে শিফট চেপে ধরে উপরের দিকে দিয়ে দিবেন, এইভাবে এইভাবে, হ্যাঁ। মোটামুটি এরকম করে ফেলবেন। দেখেন বেশিক্ষণ লাগে না, কিন্তু 1 মিনিটের মধ্যেই আমাদের সাইনটা তৈরি হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে জাস্ট যে এখান থেকে রিফ্লেক্ট করব, হ্যাঁ, রিফ্লেক্টে ডাবল ক্লিক করব, রিফ্লেক্টে ডাবল ক্লিক করে হরিজন্টাল জাস্ট এখানে কপি করে দিব। তাহলে কি হবে, দুইটা হয়ে যাবে, এটা এখানে নিয়ে আসবো, হ্যাঁ। এইভাবে জাস্ট দুইটাকে ধরে আমরা কি করে ফেলবো, পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিব। আচ্ছা, এটা এভাবেও রাখতে পারি, চাইলে আমরা এখানে আরেকটু একটু কাজ বাজ করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে আমরা ইফেক্ট থেকে যে এখানে ওয়ার্পে যাব, ওয়ার্পে যাওয়ার পর এখানে আর্কে যাব, আর্কে যাওয়ার পরে এখানে আমরা এটাকে হরিজন্টাল চেক করে রেখে এটাকে 50% বা তার একটু কম করে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কি হবে, এটাকে একটু গোলাকার গোলাকার মনে হবে, হ্যাঁ। আর নিচের সেটিং গুলোকে অবশ্যই ডিফল্ট রাখতে হবে। আচ্ছা, কোনো কিছুকে যদি আমরা ইফেক্ট দ্বারা অ্যাপ্লাই করি তাহলে কি করতে হবে, অবশ্যই এক্সপ্যান্ড অ্যাপারনেস করে নিতে হবে। তো পারবে তো ওটাও তৈরি করতে নাকি? আচ্ছা, এই সাইনটাকে কি করবো এখন, এই যে আইকনটা তৈরি করে ফেললাম, এই আইকনটাকে জাস্ট বসাতে হবে কোথায়, আমাদের, হ্যাঁ, আমাদের এই কালারের সঙ্গে আমরা মিল রাখি। হ্যাঁ, এই কালারের সঙ্গে আমরা মিল রাখি। ঠিক আছে। আচ্ছা, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে করতে হবে। ইউজ টেক্সট, এবার কি করতে হবে দেখেন, টেক্সট ব্যবহার করতে হবে। 24/7, 24/7 সাপোর্ট, এই কথাটা লিখতে হবে। এটার ফন্টের স্পেসিফিকেশন দেওয়া আছে। ফন্ট করতে হবে ক্যালিবারি লাইট, সাইজ দিতে হবে 26, ক্যালিবারি বোল্ড, আর কি করতে হবে, সাইজ দিতে হবে 26, অ্যাজ দ্য ফার্স্ট লাইন রাইট সাইড অফ দ্য সিম্বল। এটা কি করতে হবে, এই যে সিম্বলটা তৈরি করলাম, সিম্বলের প্রথম লাইন হিসাবে এই কথাটা ব্যবহার করতে হবে, 24/7 সাপোর্ট, ঠিক আছে, অর্থাৎ 24 ঘন্টা 7 দিন। এটা ফন্টের স্পেসিফিকেশন কি দেওয়া আছে, ফন্ট দেওয়া আছে, সাইজ হলো 26, আর এটা দেওয়া আছে ক্যালিবারি বোল্ড, ঠিক আছে। ফার্স্ট লাইন হিসেবে এটা আমরা ব্যবহার করব 24/7, তার মানে এর নিচে আরো লেখা লিখতে হবে। আর আচ্ছা, দেখি আগে, লিখি আগে কি দেওয়া আছে। এরপর দেওয়া আছে অ্যান্ড, এইটার কথা লিখতে হবে, লেখার পরে এটার ফন্ট হবে ক্যালিবারি বোল্ড 26, মানে একই সাইজ, এন্ড সেকেন্ড লাইন রাইট সাইড অফ দা লোগো উইথ লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। লেফট অ্যালাইনমেন্ট করে এই লেখাটা লিখতে হবে। আচ্ছা, তারপর কি করতে হবে, সেকেন্ড লাইন হিসেবে ব্যবহার করতে হবে ইউজ সেম অরেঞ্জ কালার টু ফিল, এবং এই লেখাগুলোকে অরেঞ্জ কালার দ্বারা ফিল করতে হবে, ঠিক আছে। তাহলে অরেঞ্জ কালার দ্বারা ফিল করতে হবে, হ্যাঁ। তারা যেটা চাবে আর কি সেভাবে আমাদের দিতে হবে। এটা একটা সালের সালের প্রশ্ন, ঠিক আছে, এটাকে আমাকে এইভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে।
না না না, এটা এটা একটা সালের প্রশ্ন, এটা আমার না, এটা সালের প্রশ্ন। এটা লেভেল 2 এর একটা 3 বার চলে আসছিল এই প্রশ্নটা। যারা ইতিপূর্বে লেভেল 2 তে আমরা অংশগ্রহণ করছি তারা হয়তো এটার সঙ্গে আমাদের পরিচয় আছে, ঠিক আছে? এই বিটিভির লোগোটা, যাক, এটা সরাসরি আমি ওই সালের প্রশ্নটাই আপনাদের করাচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, মেক থ্রি সিম্বলস। এবার দেখেন তিনটা সিম্বল তৈরি করতে হবে উইথ ইলিপ শেপ, এবং তার সঙ্গে ইলিপ শেপ তৈরি করতে হবে at 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার, অর্থাৎ ইলিপ শেপটা নিতে হবে 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার, এর সঙ্গে তিনটা সিম্বল তৈরি করতে হবে। আচ্ছা, ইউজ টেক্সট, সেক্ষেত্রে আমরা টেক্সট ব্যবহার করতে পারি এফ টি আর ই, এফ টি আর ই, কথা বললে তো হবে না। গতকালকে যে এই তিনটা লোগো তৈরি করলেন না আপনারা, এটাই প্রয়োগ করতে হবে, ঠিক আছে? এফ টি ইন, ঠিক আছে? এটার সঙ্গে কি করতে হবে? ইলিপ শেপ তৈরি করতে হবে। ইলিপ শেপের মাপ কত হবে? 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার, অর্থাৎ এই তিনটা টেক্সট ব্যবহার করে আমাকে তিনটা লোগো তৈরি করতে হবে, ফেসবুক, টুইটার আর হচ্ছে কি লিঙ্কডইন, ঠিক আছে? আচ্ছা, এটা কিসের মধ্যে বসাতে হবে? ইলিপ শেপের মধ্যে। ইলিপ শেপের মাপ কত হবে? 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার। তাহলে আমরা 1.5 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার আমরা আগে নিব তিনটা, হচ্ছে তিনটা বৃত্ত আমি এখানে নিয়ে নিলাম। আচ্ছা, এবার লিখবো হলো এফ, তারপর হচ্ছে টি, তারপর হচ্ছে ইন, ঠিক আছে? এইটা সম্ভবত কালো হবে, তাই না? আচ্ছা, একটু এখান থেকে বড় করে দিই। কালারে কোনো স্পেসিফিকেশন দেওয়া থাকলে অবশ্যই কালার করতে হবে সেটা। এখানে কোনো কালারের স্পেসিফিকেশন দেওয়া নাই, শুধু বলা আছে ইউজ ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এন্ড হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস। আচ্ছা, ইউজ ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এন্ড হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস, এই কথাটা ব্যবহার করতে হবে। এন্ড প্লেস ইটস বিহাইন্ড দ্য সেন্টার পজিশন অফ দ্য মেইন ডিজাইন, ঠিক আছে? এবার কি করতে হবে? এই যে এই তিনটাকে আমাদের এইভাবে অ্যালাইন করার পরে জাস্ট এটাকে কি করতে হবে, যে আমাদের ডিজাইনটা আছে, ডিজাইনের সেন্টার পজিশনে বসাইতে হবে। সেটা কোথায়? ডিজাইনের ঠিক নিচের দিকে, বিহাইন্ড দ্য সেন্টার পজিশন অফ ডিজাইন, অর্থাৎ ডিজাইনের এই নিচের দিকে সেন্টার পজিশনে আমাদের বসাই দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কালারে যেহেতু স্পেসিফিকেশন দেওয়া নাই, যেভাবে এটা করা যায় ঠিক সেইভাবে করব, ঠিক আছে? এটা আমরা করব হলো এই কালার। ঠিক আছে, এটাকে আমরা কি করবো, এটা ফেসবুকের লোক, আমরা এটার সঙ্গে সবাই পরিচিত আছি আর কি। এখানে কালারের স্পেসিফিকেশন দেওয়া নাই তো। আর এটা মনে হয় কালোই থাকে, তাই না? এটা কালোই। লিঙ্কডইনেও হচ্ছে এই যে ফেসবুকের মতো ইয়া থাকে। আচ্ছা, এটাকে কি অ্যালাইন করতে বলছে? করতে হবে আউটলাইন। আউটলাইন তো আমরা করে ফেলছি, অলরেডি আউটলাইন করে ফেলছি, আউটলাইন ছাড়া তো এটা হয়ে যাবে না। আউটলাইন করে ফেলছি। এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করতে হবে এন্ড হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস করতে হবে, হ্যাঁ? আচ্ছা, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার মেবি আছেই। আচ্ছা, আমরা এখানে গ্রুপ করে ফেলি আগে, সবগুলোকে ম্যানুয়ালি গ্রুপ করে ফেলবো, নাহলে অ্যালাইন করার সময় ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এগুলো একটু কম বেশি থাকে এরকম, তাহলে কি করবো, আপনাকে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে ফেলবো। এবার এটা লাইন স্পেসিং যদি আমাদের ঠিক করতে হয়, তাহলে এখানে কি করতে হবে? ওই যে ডিস্ট্রিবিউট স্পেস চলে আসবো,
হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস এই কথাটা করতে হবে। তাহলে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস আমরা এইটা করে দিব, ঠিক আছে? করার পরে সবগুলোকে একসঙ্গে গ্রুপ করে জাস্ট আমরা এটার আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করতে পারি। অ্যালাইন টু আর্টবোর্ড করার পরে আমরা এটাকে ভার্টিক্যালি সেন্টার করে দিব জাস্ট বিহাইন্ড দ্য ডিজাইন, মেইন ডিজাইন, ঠিক আছে? মেইন ডিজাইনের নিচে বসাইতে আছে বলছে, তাই না? এটা কি বলছে যে দেখেন যে প্লেস ইটস বিহাইন্ড সেন্টার পজিশন অফ দ্য মেইন ডিজাইন, মেইন ডিজাইনের সেন্টার পজিশনে নিচের দিকে বসাতে বলছে, সেটা আমরা করছি। আচ্ছা, মেইনটেইন ডিজাইন প্রিন্সিপাল এন্ড কালার থিওরি অ্যাপ্রোপ্রিয়েটলি, তারা কালার থিওরিটা যেভাবে বলছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। ডিজাইন প্রিন্সিপাল বলতে আমাদের মেইন ডিজাইনগুলো যাতে একটার উপরে আরেকটা না উঠে যায়, ঠিক আছে, বোঝা না যায়, এরকম যাতে না হয়, ডিজাইন প্রিন্সিপালটা আমাদের ঠিক রাখতে হবে। ইউজ ম্যানুয়াল কাটিং বার and লক দ্য লেয়ার ফর ফাইনাল আউটপুট, এইটা একটা কাজ করতে হবে আমাদের। কি করতে হবে, ম্যানুয়ালি এখানে কাটিং বার দিতে হবে আর এই লেয়ারটাকে লক করে রাখতে হবে। আচ্ছা, কাজ আমাদের ফুল এন্ড ফাইনাল, আর এখানে কোনো কাজ নাই। সেক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে, লেয়ার প্যানেলে যাইতে হবে। এই লেয়ার প্যানেলটা সচল রাখতে হবে। লেয়ার প্যানেলটা সচল রাখার পরে আমরা এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে একটা নতুন লেয়ার তৈরি করব। এবার আমাদের মূল যে ডিজাইনটা আছে, মূল ডিজাইনের মাপ কত? মূল ডিজাইনের মাপ কত ছিল? 24 সেন্টিমিটার ইন্টু 24 সেন্টিমিটার, এটা ছিল ডিজাইন এরিয়া। আচ্ছা, আর্টবোর্ড না, আমাদের ডিজাইন এরিয়ার সঙ্গে কাটিং বার করতে হবে। এখানে 24 ইন্টু 24 আমাদের আরেকটা অবজেক্ট নিতে হবে, ঠিক আছে? তা 24 ইন্টু 24 একটা অবজেক্ট নিলে এটা অবশ্যই নতুন লেয়ারের মধ্যে হয়ে যাবে। তা 24 ইন্টু 24 আমি এরকম একটা করে ফেললাম, ঠিক আছে? যে কোনো একটা কালার আমরা ফিল করি, অরেঞ্জে করে ফেলি, সমস্যা নাই। এটা কি করব, হরিজন্টাল এবং ভার্টিক্যালি এটাকে সেন্টার করে দেব। দেওয়ার পরে এই জিনিসটাকে আমরা ইফেক্ট থেকে এইখান ক্রপ মার্ক এই কথাটা করে দিলে চারিদিকে এই ক্রপ মার্ক চলে আসবে। এবার এটাকে আমরা কি করব, এক্সপ্যান্ড অ্যাফাইনেস করব। এক্সপ্যান্ড অ্যাফাইনেস করার পরে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে জাস্ট আমরা এখান থেকে এই অবজেক্টটাকে আমরা ডিলিট করে দিব, শুধুমাত্র কাটিং মার্কটা থাকবে। এবার আমরা লেয়ার প্যানেলে আবার চলে যাব। যাওয়ার পরে এই যে মেইন অবজেক্টের যে লেয়ারটা আছে এটা লকটা খুলে দিয়ে এই লেয়ারটাকে লক করে দিব। তাহলে কি হবে, এই লেয়ারটা নড়াচড়া করবে না, আমাদের মেইন ডিজাইনটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে দিয়ে আমরা গ্রুপ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে, এরপরে কাজ হচ্ছে ক্রিয়েট আউটলাইন গ্রুপ দ্য ডকুমেন্ট আফটার কমপ্লিট দ্য, সবগুলো কাজ যখন আমাদের শেষ হয়ে যাবে তাহলে কি করতে হবে, এই সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও চাপলে সবগুলো আউটলাইন হয়ে যাবে। তা আমরা শুধুমাত্র এই প্রজেক্ট না, যে কোনো প্রজেক্ট করার সময় কন্ট্রোল শিফট ও আমাদের আউটলাইন করতে হয়। তা আউটলাইন করার সময় আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতাটা কি, যদি আমাদের কাজে এখানে কোনো ভুল থাকে, আউটলাইন করার পরে কিন্তু আমরা পূর্ববর্তী অবস্থায় ফিরে আসতে পারবো না, ঠিক আছে? সেজন্য অবশ্যই আমাদের দেখতে হবে কাজ ফুল অ্যান্ড ফাইনাল, এখানে কোনো বানান দানান ভুল নেই, কোনো কিছু কালার কারেকশন নেই। কালার কারেকশন করা যাবে, বাট কোনো বানান যদি টেক্সট যদি আমাদের কারেকশন থাকে সেটা কিন্তু পরবর্তী ঝামেলা হয়ে যাবে। এটা আমরা করে ফেলবো, করার পরে আমরা এটাকে আউটলাইন করব। আউটলাইন এখানে আমরা কন্ট্রোল শিফট ও অথবা অবজেক্ট থেকে এখানে আমরা দেখবো কোথায় কি একটা অবজেক্ট অথবা টাইপ মেনু থাকতে পারে জিনিসটা, অথবা রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইন, অনেক সময় এখানে থাকবে না, কারণ যদি অনেক অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা ক্রিয়েট আমাদের নাও থাকতে পারে। কোথায় আছে, রিডো ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে? আউটলাইন করছিলাম যার কারণে এখানে আছে, ঠিক আছে? তাহলে আমরা রাইট বাটন ক্লিক করার পরে এখানে ক্রিয়েট আউটলাইন আমরা করতে পারবো। ক্রিয়েট আউটলাইন এখানে আমরা করে দিব, অথবা কন্ট্রোল শিফট ও অথবা টাইপ মেনু থেকে আমরা এই জিনিসটা করতে পারবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেছে। এরপর দেখা যাচ্ছে তারপরে কি আছে, সেভ দ্য ডকুমেন্ট ইন এআই এন্ড জেপিজি ফরম্যাট। এইটা ডকুমেন্টটাকে আমাদের এআই এবং জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। ফাইল, এখান থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ করার পরে এখানে এআই এটা করব, ঠিক আছে? তা এখানে দিলাম, এখানে একটা নাম দিয়ে দিবেন ভেক্টর ইমেজ, ভিক্টর ইমেজ। আচ্ছা, এখানে সেভ করার সময় এখানে অ্যাসেসর বলতে পারে কিন্তু যে আপনি ব্যাকডেটেড ভার্সনে সেভ করেন। হ্যাঁ, আপনি যে ভার্সনটা, আমি এখানে ভার্সনটা ব্যবহার করছি হলো 20 ইলাস্ট্রেটর 2020, ঠিক আছে? যদি এখানে ব্যাকডেটেড দিতে বলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সিসি অথবা সিএস6 টা ব্যবহার করতে পারেন, অথবা শুধুমাত্র কি করতে পারেন, সিসি এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? অথবা সিএস5, অথবা আরো ব্যাকডেটেড যে ভার্সনগুলো আছে সেগুলোতে আমরা সেভ করতে পারি, অথবা যদি না চাই তো আমরা এটাই ব্যবহার করতে পারি, ঠিক আছে? ওকে করে ফেলবো। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এটাকে জেপিজি করতে হবে। জেপিজি করার জন্য ফাইল, দেন এখান থেকে এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ,
অথবা সেভ ফর ওয়েব থেকেও আমরা করতে পারি। তো এক্সপোর্ট অ্যাজ থেকে করলে আমাদের কি হবে, এখানে রেজুলেশনটা কম বেশি হবে না, রেজুলেশনটা ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে একটু করার পরে ঠিক একই নাম রেখে এখানে আমরা করে ফেলবো হলো জেপিইজি, করার পরে এক্সপোর্ট করে ফেলবো। এক্সপোর্ট করার সময় এখানে আমাদের অপশনটা চেক করে রাখতে হবে, এক্সপোর্ট করার সময় অবশ্যই মোডটাকে 8 জিবি দিতে হবে। এখানে কোয়ালিটিটা যদি কম থাকে এখানে কোয়ালিটিকে অবশ্যই আমাদের একবারে সর্বোচ্চ করে দিতে হবে। আর এখানে রেজুলেশনটাকে 300 পিপিআই করে দিবেন, কারণ কি আমাদের রাস্টার ডিফেক্টার আদর্শ পিপিআই হচ্ছে 300 পিপিআই, সেটা আমরা সবাই জানি। এটা আমরা 300 পিপিআই করে দিব। জেপিজি করলে অবশ্যই এটা রেস্টার হয়ে যাবে, তাই না? রেস্টার করলে রেস্টারের পিপিআইটা কত থাকতে হয়, 300 থাকতে হয়, এটা 300 করে দিয়ে আমরা এখানে ওকে করে দিব। আচ্ছা, যখন কাজটা শেষ হয়ে যাবে এই কাজটাকে আমরা all documents submit to the trainer as per trainers instruction। ট্রেনার যেভাবে ইনস্ট্রাকশন দিবে ঠিক ওইভাবে আমাদের এটাকে আমাদের কি করতে হবে, সাবমিট করে দিতে হবে। যাই হোক, এইভাবে আপনারা কাজগুলো এখানে করবেন। আমি এটা হচ্ছে সালের প্রশ্ন। এরপর থেকে আমি করব কি, আমি নিজে যে হচ্ছে পূর্বে ক্লাসগুলো করছি ও আলাদা ক্লাসগুলো করে এখানে হয়তো আপলোড করে দিতে পারি। আর হচ্ছে আলাদা সিবিএলএম আমাদের কন্টেন্ট স্ট্যান্ডার্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সার লেভেল 3, ঠিক আছে। এটা হচ্ছে এনএসডি কর্তৃক পরিচালিত লেভেল 3, এইটার ক্লাসগুলো আমি নিচ্ছি। আর এই যে আজকে যে ক্লাসটা করলেন এটা হচ্ছে লেভেল 2 এর একটা সালের প্রশ্ন, একটা সালের না, এটা 2-3 সেশনে চলে আসছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যেহেতু আমাদের এখানে কম্পিটিটিভ স্ট্যান্ডার্ডে আমাদের কিছু স্টেশনারি ডিজাইন আর কি তৈরি করতে বলছে। স্টেশনারি ডিজাইনের মধ্যে আমাদের সেটা ফ্লায়ার হতে পারে, ব্রোশিউর হতে পারে, আমাদের বিজনেস কার্ড হতে পারে, ভেক্টর ইমেজ হতে পারে, হ্যাঁ, ট্রাইফোল্ড ব্রোশিউর হতে পারে, বুক কভার হতে পারে, হ্যাঁ। এই ধরনের যে ডিজাইনগুলো হতে আছে সেই ডিজাইনগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে এই ডিজাইন করার পরে এগুলো কাটিং মার্ক দেওয়ার ধারণা থাকতে হবে, রেজিস্ট্রেশন মার্ক দেওয়ার ধারণা থাকতে হবে, গ্রিপার মার্ক দেওয়ার ধারণা থাকতে হবে। এগুলো কিন্তু আমাদের যেহেতু এটা লেভেল 3, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের অবশ্যই ধারণা থাকবে, আর আমরা এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা শিখে ফেলবো, ঠিক আছে। যাই হোক, এই কাজটা করার জন্য আমরা সময় পাবো 8 ঘন্টা, ঠিক আছে। আমরা প্র্যাকটিসের সুযোগ পাবো 8 ঘন্টা। আর যদি অ্যাসেসমেন্টের জন্য এই কাজটা আসে তাহলে সেদিন আমাদের করতে হবে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে এই কাজটা আমাদের করে হচ্ছে ট্রেনারকে বা সেদিন যে অ্যাসেসর থাকবে তাকে ওনাকে আমরা সাবমিট করে দিব, ঠিক আছে। এবং আমরা যখন এই যে এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুসারে যখন আমরা কাজ করব, আর এখানকার হচ্ছে এই যে সিবিএলএম বা এখানকার ইনস্ট্রাকশন অনুযায়ী যে আমরা যখন আমরা কাজগুলো করব, এখানে কালার কম্বিনেশন বা সাইজ ওয়াইজ যে ফন্ট স্পেসিফিকেশন যেরকম থাকবে আমরা মন গড়া হিসেবে কাজ করতে পারবো না। এখানে যেরকম দেওয়া থাকবে ঠিক এভাবেই আমাদের কাজগুলো করতে হবে, ইনস্ট্রাকশন ফলো করে কাজগুলো করতে হবে। তাহলে কিন্তু আমরা এখান থেকে গেইন করতে পারবো, না হলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। যাই হোক, আপনারা প্র্যাকটিস করেন।